এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি, কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে আর, চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। রাত প্রায় 12টা বাজে। এত রাতে রাধার ঘরে আলো জ্বলছে কেন? রাধা তো বেশি রাত পর্যন্ত কখনো জেগে থাকে না। হ্যাঁ, অবশ্য যখন কম বয়স ছিল তখন একটু আধটু রাত জাগতো, কিন্তু সে তো পড়াশোনা করার জন্য। কিন্তু এখন তো সেভাবে রাত করে না। তবে কি? অপর্ণা দেবী কি ভেবে পায়ে পায়ে এগিয়ে গেলেন রাধার ঘরের দিকে। খোলা দরজার সামনে গিয়ে দাঁড়াতেই চোখ চলে গেল 12x16 ঘরটির মাঝ বরাবর রাখা স্টাডি টেবিলটার দিকে, যেখানে ঝুঁকে পড়ে খুব মনোযোগ সহকারে কি যেন দেখছে রাধা। ভালো করে দেখার চেষ্টা করলেন অপর্ণা দেবী। আন্দাজ করতে অসুবিধে হলো না, রাধা মনোযোগ সহকারে যা দেখছে তার কিছুই নয়, বিয়ের অ্যালবাম। অপর্ণা দেবী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ রে রাধা, অজয়কে তোর কেমন লাগলো? রাধা বোধ করি এত রাতে অপর্ণা দেবী যে তার ঘরে আসতে পারে তা স্বপ্নেও ভাবিনি, তাই একটু চমকে উঠল। তারপর টেবিলে রাখা অ্যালবামটা দ্রুত সরিয়ে নিয়ে বিছানার এক প্রান্তে সরে গিয়ে বলে ওঠে, এ কি মা, এত রাতে জেগে আছো, কি ব্যাপার? না না, আসলে ঘুম আসছিল না তো, তাই বারান্দায় একটু পায়চারি করছিলাম। হঠাৎই লক্ষ্য করলাম যে তোর ঘরের দরজাটা খোলা, আলো পড়ছিল বারান্দায়। তা তুই এত রাত অবধি জেগে তো থাকিস না, জেগে আছিস কেন? ওই জন্যই তো ভাবলাম যে গিয়ে একটু দেখি যে তুই দরজা খুলে রেখে শুয়ে পড়েছিস কিনা। তাতে কি মা, আমায় কেউ নষ্ট করে দিয়ে যাবে সেই ভয় করছো? না না মা, সেই সব চিন্তা আজ আর আমি করি না। আমি জানি আমার রাধা কোনো ভুল কাজ করতে পারে না। সে বিবেচনা করার মতো বয়স তখন তার না থাকলেও এখন হয়েছে। বাহ, শুনে ভালো লাগলো মা। তোমার মতে তোমার মেয়ে রাধারানী মুখার্জির তাহলে তো বিবেচনা জ্ঞান এসেছে, তাই না? যা আজ থেকে ঠিক 10 বছর আগে ছিল না, তাই তো? হ্যাঁ রে রাধু, তুই কি সে ঘটনার জন্য আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবি না? ক্ষমা? আমি তোমায় ক্ষমা করব কিনা এরকম প্রশ্ন আসছে কেন মা? তুমি তো আমার ভালোই চেয়েছো চিরকাল, তাই না? তাহলে এসব প্রশ্ন আর করো না। যাও, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। কিন্তু তুই যে কষ্ট পাচ্ছিস দিনের পর দিন, আর আমি মা হয়ে চোখের সামনে সেটা কি করে দেখি বলতো? তোর দাদা অজয় বলে যে ছেলেটিকে আজ বাড়িতে এনেছিল, সে তো বেশ ভালোই, ডাক্তার ছেলে, বাবা মার একমাত্র সন্তান, বেশ সম্ভ্রান্ত ঘর। আর শোন না, তোকেও না খুব পছন্দ হয়েছে ওদের। তোর দাদাকে রাতে জানিয়েছে ফোন করে। এবার তুই যদি রাজি হোস। বাহ, ছেলেটা ঠিকুজি কুষ্টি সবই তো জেনেছো দেখছি।
কপাল ভালো ছেলেটার যে তোমার পছন্দের তালিকায় এসেছে। তা তোমার সুপুত্র সুগত মুখার্জি আর তার স্ত্রী রঞ্জনা দেবী আমাকে তাদের বাড়ি থেকে দূর করার জন্য আর কি কি অভিমত দিয়েছেন তোমাকে? রাধা, আমরা কিন্তু তোর শত্রু নই। তোর ভালো আমরা ছাড়া আর কে ভাববে বলতো? আমার ভালো দেখার জন্যই তো ওই ডাক্তার পাত্রটাকে ধরে এনেছো। আর তো আমার ভালো দেখার তোমাদের কোনো প্রয়োজন নেই মা। যাও, আজ অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার সকাল হলেই স্কুলে বেরোতে হবে। তুমি এখন যাও, বুঝলে? অপর্ণা পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলেন খোলা দরজার দিকে। মা, আজ অনিরুদ্ধ এসেছিল। থমকালেন অপর্ণা দেবী। পেছন ঘুরে রাধার মুখের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। অনিরুদ্ধ? কিন্তু সে তো এখন শুনেছি বিয়ে করেছে, একটা 5 বছরের ছেলেও আছে। তা তুই এত কিছু কি করে জানলি রাধু? প্রায় তো 10 বছর হয়ে গেল ওই অপদার্থটার সঙ্গে তোর কোনো সম্পর্কই ছিল না। তা হঠাৎ আজ কোথা থেকে উদয় হলো সে? মা, কেন অনিরুদ্ধকে অপদার্থ বলে নিজেকে ছোট করছো বলো তো? যদি অপদার্থ বলতেই হয় তো আমিও তো অপদার্থ ছিলাম। তোমার শাসনকে অমান্য করে অনিরুদ্ধের মতো এক মামুলি সঙ্গীত শিল্পীর হাত ধরে কত সহজে নিজের পরিবারকে ভুলে চলে গিয়েছিল। তবে তুমি এখন আর চিন্তা করো না, বুঝেছো? আমিও ওর সাথে আর নতুন করে কোনো যোগাযোগ স্থাপন করব না। আর তাছাড়া ও তো এখন বিবাহিত। একজন বিবাহিত পুরুষের সঙ্গে তোমার মেয়ে রাধারানী মুখার্জি সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে, তেমন শিক্ষা তো তুমি আমায় দাওনি মা। অপর্ণা দেবী ধীরে ধীরে চলে গেলেন। লাল ভেলভেটের কভারে আবৃত অ্যালবামটার একটার পর একটা পাতা রাধা উল্টাতে থাকে। পাতার ওপর সেঁটে থাকা একের পর এক রঙিন ছবিগুলোর ওপর আলতো হাত বোলাতে বোলাতে কোথায় যেন হারিয়ে যেতে থাকে। সালটা 2008 বা 7, প্রায় 10 বছর, নয় নয় করে আরও একটু বেশিই হবে। সঠিক বলতে গেলে 12 বছর আগে। সুরেন্দ্রনাথ কলেজের নবীন বরণ উৎসবের দুদিন আগে আলোচনার বিষয় গানের প্রতিযোগিতা। কলেজ ক্যান্টিনের মাঝের টেবিলটায় বসেছিল কয়েকটি ঝকঝকে সুন্দর তরুণ তরুণী, দীপান্বিতা, সুমিত, মৌমিতা আর রাধা নিজে। ওরা গল্পে মত্ত। নানান কথাবার্তার মধ্যেই নবীন বরণ উৎসবের গানের কম্পিটিশন নিয়েই বন্ধু বান্ধবীদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি চলছিল। হঠাৎই প্রায় ঝড়ের বেগে সুচেতা এসে উপস্থিত হয়ে বলে উঠেছিল, এই তোরা জানিস এবারে নবীনবরণ উৎসবে গানের কম্পিটিশনের বিচারক করে কাকে আনা হচ্ছে? কিশোর কুমারকে। তো এই জন্যই কিছু হলো না জানিস সুমিত, যে কোনো ব্যাপার নিয়ে ফাজলামি না করলে তোর হয় না। না, সুমিতের পিঠে সুচেতার সজোরে ঘুষির আঘাত আর যে কেউ ইয়ার্কির ছলে নিক না কেন, দীপান্বিতা ঠিক তা নিতে পারল না। কারণ যতই হোক সুমিতের প্রতি দীপান্বিতা একটু দুর্বলতা ছিল কলেজের প্রথম বর্ষ থেকেই, তা সবার জানা। তাই বেশ বিরক্তির সুরে বলে উঠেছিল, মানুষকে শারীরিক আঘাত না করে কি কথা বলা যায় না সুচেতা? বাবারে বাবা, সামান্য ঘুষির আঘাতে তোর ওই ননী মাধবের মতো চেহারা সুমিতের কিচ্ছু হবে না রে। আচ্ছা সুচেতা, কি একটা খবর নিয়ে তুই ছুটতে ছুটতে ক্যান্টিনে ঢুকলি, অথচ সেই খবরটা না দিয়ে তুই আবল তাবল বকেই চলেছিস দীপান্বিতার সঙ্গে। আরে এবারে গানের প্রতিযোগিতায় যিনি প্রধান বিচারক হয়ে আসছেন রে, তিনি আর কেউ নন, আমার জ্যাঠতুতো দাদা অনিরুদ্ধ সেনগুপ্ত। তিনি কি গান করেন? কই, কোনো বড় শিল্পী বলে তো মনে হচ্ছে না। তাহলে তো নাম জানতাম। এমন তো কোনো কথা নেই দীপান্বিতা যে আমাদের কলেজে গানের প্রতিযোগিতায় নামি দামি শিল্পী ছাড়া বিচারক হয়ে কেউ আসতে পারবেন না। কেন, তুই তাকে চিনিস নাকি যে তার হয়ে কথা বলছিস? অবশ্য রাধা এর কোনো যথোপযুক্ত উত্তর দিতে পারেনি। তবে কিছুক্ষণ রাধার মুখের দিকে তাকিয়ে থেকে পরিস্থিতিটাকে হালকা করার জন্য শান্ত স্বভাবের মৌমিতা সুমিষ্ট কণ্ঠস্বরে সেই মুহূর্তে গেয়ে উঠেছিল, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃতে
শ্বেত পূর্ণিমা নিশীথে নিশব তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। দুদিন বাদেই গানের প্রতিযোগিতা। রাত জেগে গুনগুন করে একের পর এক রবীন্দ্রসঙ্গীত নিজের মনেই ঝালিয়ে নিচ্ছিল রাধা। প্রথম পুরস্কার তাকে পেতেই হবে। বলা যায় সেই কোন শিশুকাল থেকে তার গানের প্রতি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি প্রবল অনুরাগ। তাই জন্য গানের গলাটিও রবীন্দ্রসঙ্গীত গাইবার উপযুক্ত করে তুলেছিল। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা অনিতা রায়ের কাছে নিয়মিত তালিম গ্রহণ করে, কিন্তু তারপরেও কোথায় যেন একটা খামতি থেকে যেত তার গানে। সেটা হলো যতটা দরদ দিয়ে একটা গানকে সুন্দর আঙ্গিকে তুলে ধরা যায় তা কিছুতেই রাধা পারত না। এই ব্যাপারটা তার অবগত ছিল, আর সেই কারণেই হোক বা অন্য কোনো ত্রুটি বিচ্ছুরিত কারণেই হোক, কলেজের প্রথম বর্ষের গানের প্রতিযোগিতায় প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান পেয়ে গেল অনিরুদ্ধের একান্ত সিদ্ধান্তে। সেদিন রাতে রাগে, দুঃখে, সর্বোপরি হতাশায় দুটো চোখের পাতা এক করতে পারেনি রাধা। বালিশে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল সারা রাত। বিচারকের আসনে বসে থাকা শ্যামবর্ণ সুঠাম দীর্ঘকায় আন্দাজ 30 বর্ষীয় অনিরুদ্ধ নামের পুরুষটি তাকে কত সহজে বলে দিল, দেখুন, আপনার কণ্ঠস্বর ভালো, গাইতেও ভালোই পারেন, কিন্তু আপনার গানে দরদটা কোথায়? দরদটা দরকার না? ভালো কণ্ঠস্বর থাকলে বা ভালো গাইতে পারলেই গান কিন্তু হয় না ম্যাডাম। গানকে বুঝতে হবে, গানকে জানতে হবে, গানকে উপলব্ধি করতে হবে ভিতর থেকে, যা আপনা থেকেই আপনার কণ্ঠস্বর থেকে বের হয়ে আসবে নিজস্ব আঙ্গিকে, তাই না? স্টেজের উপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকেছিল রাধা। কিছুক্ষণ আগেও ভাবতে পারেনি তাকে ফেলে মৌমিতা আর সুজাতার নাম প্রথম ও দ্বিতীয় হিসেবে ঘোষণা করবেন ওই ব্যক্তি। সুজাতার কাছে যার নাম শুনেই প্রথম দিন থেকেই কেমন যেন মনের ভেতর উথাল পাথাল করে উঠেছিল ক্ষণিকের জন্য। বলা যায় কেমন যেন মনে হয়েছিল 3 জন বিচারকের মধ্যে প্রধান বিচারকের আসনে বসে থাকা ওই সুন্দর সুঠাম দেহের অধিকারী অনিরুদ্ধ তার গানের দুর্বলতার দিকটা শুনেও শুনবে না। নিজের অজান্তেই বারবার মনে হয়েছিল গানের শেষ রাউন্ডের প্রতিযোগিতায় ওই লোকটাই তাকে প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী বলে ঘোষণা করবে। কিন্তু কোথায় কি? তার সব স্বপ্ন চুরমার করে অনিরুদ্ধ সেনগুপ্ত বলে উঠেছিল, রাধারানী মুখার্জি প্রতিযোগিতায় 3য় স্থান লাভ করেছে। সারা রাত ধরে অনেক ভেবেছিল রাধা। পরের দিন একটু তাড়াতাড়ি চলে গিয়েছিল কলেজে। উদ্দেশ্য একটাই, যে করেই হোক সুচেতার কাছ থেকে ওর জ্যাঠতুতো দাদা অনিরুদ্ধ সেনগুপ্তের ঠিকানাটা জোগাড় করা। ঠিকানাটা রাধাদের বাড়ি উত্তর কলকাতার হাতিবাগান থেকে দক্ষিণ কলকাতার গড়িয়া, বেশ অনেকটাই পথ। কম কষ্ট সাপেক্ষের ছিল না রাধার কাছে। তবুও সব কষ্ট উপেক্ষা করেই রাধা সুচেতার কাছ থেকে ঠিকানাটা পাওয়ার পরের দিনই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কলেজে না গিয়ে সোজা চলে গিয়েছিল গড়িয়া মোড়ের ডান দিক দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে বোড়ালের দিকে কিছুটা এগিয়ে একটি সরু গলির ভেতরে বেশ পুরনো আমলের একতলা বাড়ির সামনে ফাটল ধরা কাঠের দরজায় লোহার কড়া দুটোতে দুবার নাড়া দিতেই দরজা খুলে দিয়েছিল আন্দাজ 50 কি 52 বর্ষীয়া একজন ভদ্রমহিলা। কে আপনি? কাকে চাইছেন? অনিরুদ্ধবাবু আছেন? আপনি মানে তোমাকে তো আগে দেখেছি বলে মনে পড়ছে না।
তা তুমি কি নতুন শিখতে এসেছো অনিরুদ্ধর কাছে? রাধা প্রথমটা ঠিক বুঝতে পারল না কি শেখার কথা বলতে চাইছেন ভদ্রমহিলা, তাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মহিলা হয়তো কিছুটা আন্দাজ করেছিলেন, তাই পুনরায় বলে উঠেছিলেন, অনিরুদ্ধ এই বাড়িতে ভাড়া থাকে। তুমি কি অনিরুদ্ধর কাছে গান শিখতে এসেছো? কিন্তু সকালের দিকে তো অনিরুদ্ধ বাড়িতে থাকে না, তুমি বরং বিকেলের দিকে এসো, কেমন? সেদিন ফিরে গিয়েছিল রাধা, কিন্তু পরের দিন আবার গিয়েছিল বিকেলের দিকে। সদর দরজার পাল্লা দুটো খোলাই ছিল। রাধা খোলা দরজা পথে ঢুকে পড়েছিল ভেতরে। দরজার পাশে চটিজোড়া খুলে এগিয়ে গিয়েছিল সামনের দুটো ঘর ফেলে শেষ প্রান্তের ঘরটিতে। ঘরের কাজ বরাবর গিয়ে দাঁড়াতেই রাধার চোখ চলে গিয়েছিল একটি বেশ বড়সড় আকারের কাঠের চৌকির ওপর প্রায় 10-12 জন যুবক যুবতীর মাঝে বসে থাকা অনিরুদ্ধর দিকে। অনিমেষ দৃষ্টি মেলে রাধা তাকিয়ে থেকেছিল ওই সঙ্গীত শিল্পীর দিকে। কি অপূর্ব কণ্ঠস্বর, যা কিছুক্ষণের জন্যে স্থির ও কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছিল রাধাকে। নিমেষের মধ্যে তোলপাড় করে তুলেছিল রাধার মনটাকে। বারবার একটি প্রশ্নই মনকে নাড়া দিয়ে ফিরছিল। এতবার তো গানটা গেয়েছি, কই এমন আবেগের সুরে কোনো দিন তো আমি গাইতে পারিনি। তবে কি সেটাই সেদিন প্রতিযোগিতায় আমার পরাজয়ের প্রধান কারণ ছিল? আসুন, ভিতরে আসুন ম্যাডাম। চেনা পুরুষ কণ্ঠস্বরে সম্বিত ফিরে পেয়েছিল রাধা। পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল পুরনো আমলের ছোট্ট ঘরটির এক প্রান্তে রাখা কাঠের চেয়ারটার দিকে। কিছু সময় কেটে গিয়েছিল। ছোট একটা নিঃশ্বাস ফেলে কথাটা বলেই ফেলেছিল রাধা, আমি আপনার কাছে গান শিখতে চাই অনিরুদ্ধ। ছাত্রছাত্রীরা সকলেই কিছুক্ষণ আগেই চলে গিয়েছিল। পূব দিকের খোলা জানালার কাছটিতে দাঁড়িয়ে সিগারেটে দীর্ঘ একটা সুখ টান দিয়ে অনিরুদ্ধ রাধার কথায় মুচকি হেসে বলে উঠেছিল, আমি আন্দাজ করেছিলাম আপনি সেই জন্যই হয়তো আমার কাছে এসেছেন, কিন্তু আমার ঠিকানাটা পেলেন কেমন করে? সুচেতার কাছ থেকে। ও আচ্ছা। দেখুন, গান আপনি কিন্তু ভালোই গান। যিনি আপনার গুরু তিনি তো ভালোই শেখাচ্ছেন। তাহলে আমার কাছে আসার মানে শিখতে আসার কারণটা ঠিক বুঝলাম না। হয়তো হয়তো কোনো কারণে সেদিন আপনি সেইভাবে গাইতে পারেননি, কিন্তু গান যে আপনি ভালোই গাইতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আমি আমার গুরুর কাছ থেকে যেটুকু শিখেছি তার চাইতেও আরও বেশি শেখার ইচ্ছা কি আমার থাকতে নেই? না না, সেটা নয়, অবশ্যই আছে। তবে আমি কি পারবো আপনাকে শেখাতে তার চাইতে বেশি? মনে তো হয় না। আপনি আমাকে আপনার ছাত্রী করুন। দেখুন, এইটুকু আশা নিয়েই আমার আপনার কাছে আসা। গুরু অনেক আছেন, কিন্তু আপনি আমার সঙ্গীত নিয়ে চলার পথকে আরও মসৃণ করবেন এই বিষয়ে আমি নিশ্চিত। কথোপকথন হয়তো আরও চলত বা চলতে পারত, কিন্তু থেমে গিয়েছিল পলিশ তারা খসা দেওয়ালের এক কোণে টাঙানো ঘড়িটার দিকে দৃষ্টি পড়তেই। রাত প্রায় 8টা। তড়িঘড়ি উঠে দাঁড়িয়েছিল রাধা। ঠিক হয়েছিল সপ্তাহে 3 দিন রাধা অনিরুদ্ধের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতে আসবে। যাওয়ার আগে পারিশ্রমিক বা গুরুদক্ষিণার কথা বলতেই অনিরুদ্ধ পুনরায় মুচকি হেসে বলে উঠেছিল, আগে ভালো করে গানটা শিখুন, কেমন? উপযুক্ত সময় এলে পারিশ্রমিক ঠিক চেয়ে নেবো আপনার কাছে, বলতে হবে না। এরপর শুরু হয়েছিল রাধার সপ্তাহে 3 দিন কলেজ ফেরতা অনিরুদ্ধর কাছে গান শিখতে চলে যাওয়া আর বেশ রাত করে বাড়ি ফেরা। অপর্ণা দেবী জানতে চাইলে কোনো একটা মিথ্যে বলে তখনকার মতো রেহাই পাওয়া। সপ্তাহে যেটা 3 দিনে সীমাবদ্ধ ছিল, ক্রমশ সেটা 4 দিন, 4 দিন থেকে 5 দিন। মাঝে মাঝে এমনও হয়েছে সপ্তাহের প্রত্যেকটা দিন ছুটে যেত অনিরুদ্ধের কাছে রাধা। দিনের সংখ্যা যত বাড়তে থাকে, দুটি হৃদয়ের দূরত্ব তত কমতে থাকে। যখন কণ্ঠের সঙ্গে কণ্ঠ, হৃদয়ের সঙ্গে হৃদয় মিলিত হয়ে সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকল, দুজনকে দুজনে ছেড়ে থাকা
এক প্রকার দায় হয়ে দাঁড়ালো। কিছু সময়ের দূরত্বেই যেন দীর্ঘ বিরহ যন্ত্রণা সম মনে হতে লাগলো, যার প্রকাশ ঘটত দুজনের দীর্ঘ থেকে দীর্ঘ সময়ের সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে। রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে। দিনটা ছিল শ্রাবণের কোনো একদিন। সারাদিন প্রায় হালকা, আবার কখনো ভারী বৃষ্টি। কোনো একটি কারণবশত কলেজে সেদিন ক্লাস হলো না। রাধা আর কি করে, সকালের দিকে অনিরুদ্ধ বাড়ি থাকে না, তা সে ভালো করেই জানে। দূরের টিউশনগুলো করাতে যায়। তবু কেমন যেন মনে হয়েছিল একটু আগে ভাগে গিয়ে অনিরুদ্ধের অগোছালো ঘরটা একটু গুছিয়ে দিতে। তাই তড়িঘড়ি রাধা বাসে উঠে পড়েছিল। বাস থেকে নামার পরই বোঝা গিয়েছিল বৃষ্টির প্রাবল্য অনেকটাই। ছাতার তলায় যতটুকু শরীর বাঁচানো যায় ততটাই বাঁচিয়ে রাধা এসে দাঁড়ালো অনিরুদ্ধ বোড়ালের দিকের যে ভাড়া বাড়িটির একটি মাত্র ঘর নিয়ে ভাড়া থাকে তারই সদর দরজার সামনে। সদর দরজার পাল্লা দুটো হালকা করে ভেজানো, আলতো ঠেলা দিতেই খুলে গিয়েছিল। ভিজে চটি জোড়া দরজার পাশে খুলে রেখে রাধা বাড়িওয়ালি ভদ্রমহিলার উদ্দেশ্যে দু এক হাঁক দিল। মাসিমা, মাসিমা। কোনো প্রত্যুত্তর পেল না যখন একটু অবাক হয়েছিল। সদর দরজা ভেজিয়ে রেখে ভদ্রমহিলা গেল কোথায়? উনি নেই, এমন অবস্থায় বাড়ির ভেতর যাওয়া কি উচিত হবে? মনটা যখন দোনামোনা করছে ঠিক তখনই হালকা গোঙানির শব্দ রাধার মনকে চঞ্চল করে তুলল। আন্দাজ করতেও অসুবিধে হলো না যে গোঙানির শব্দ অনিরুদ্ধ যে কোণের ঘরটিতে ভাড়া থাকে সেখান থেকেই আসছে। পায়ে পায়ে রাধা এগিয়ে গিয়েছিল। ঘরের কাজ বরাবর গিয়ে দাঁড়াতেই রাধা স্তম্ভিত। কাঠের চৌকিটার ওপরে বসে, যেখানে রোজ অনিরুদ্ধ ছাত্রছাত্রীদের নিয়ে একের পর এক গানে সুর তাল ছন্দ শেখাতে মত্ত থাকে, সেখানে আপাতমস্তক সাদা চাদরে মুড়ি দিয়ে অনিরুদ্ধ শুয়ে আছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে গোঙানির শব্দ। রাধার বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে অনিরুদ্ধ অসুস্থ এবং অচৈতন্য। দ্রুত এগিয়ে গিয়েছিল অনিরুদ্ধর কাছে। মাথা থেকে চাদর সরিয়ে কপালে হাত ছোঁয়াতেই চমকে উঠেছিল রাধা। কপাল প্রায় আগুনের মতো তপ্ত। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকেছিল অনিরুদ্ধর মাথার শিয়রে। বুঝে উঠতে পারেনি তার সেই মুহূর্তে কি করা উচিত। অনিরুদ্ধ, অনিরুদ্ধ। দুবার অনিরুদ্ধের নাম ধরে ডেকেও উঠেছিল রাধা, কিন্তু গো গো শব্দ ছাড়া কোনো সাড়াই মেলেনি। অচৈতন্য অবস্থায় একইভাবে পড়ে থেকেছিল অনিরুদ্ধ। এমন অবস্থায় কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ রাধার মনে পড়ে গিয়েছিল মা অপর্ণা দেবীর কথা। জ্বর হলে পাতলা ন্যাকড়া ভিজিয়ে কপালে প্রলেপ দিলে জ্বর অনেকটাই নেমে যায়, তা অপর্ণা দেবীর কাছে কোনো এক সময় শুনেছিল রাধা। তড়িঘড়ি একটি বাটিতে জল নিয়ে তাতে রুমাল ভিজিয়ে অনিরুদ্ধের কপালে দিতে থাকে ক্রমাগত। এরকমভাবে বেশ খানিকটা সময়ও কেটে গিয়েছিল। কপালে হাত ঠেকিয়ে অনুভব করেছিল জ্বর খানিকটা হলেও কমেছে। গোঙানির শব্দটাও থেমে গিয়েছিল। অনিরুদ্ধ অঘরে ঘুমাচ্ছে। অনিরুদ্ধের ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকেছিল রাধা। কেমন যেন অসহায় বলে বোধ হয়েছিল অনিরুদ্ধকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে পূর্ব দিকের জানালাটার কাছে এগিয়ে যায় রাধা। সন্ধ্যা হতে চলল প্রায়, বাড়িও তো ফেরা দরকার, কিন্তু বাড়িওয়ালি ভদ্রমহিলাও নেই। এমন অবস্থায়
অনিরুদ্ধকে একা ফেলে আমি যাই কি করে? কিন্তু না গেলে আবার মা দাদা সকলেই তো ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তাছাড়া একটা মেয়ে সারা রাত বাড়ির বাইরে থাকা কেউ ভালো চোখে দেখবে না। বিশেষ করে বৌমনি তো ব্যাপারটা আবার রং জং চড়িয়ে আত্মীয় পরিজনদের কাছে এতটাই কুচ্ছা রটাবে যে তা থেকে মুক্তি পাওয়াই দুষ্কর। কিন্তু এভাবে একটা ফাঁকা বাড়িতে একা অসুস্থ মানুষ ওকে ফেলে যাবই বা কি করে? না না, অসম্ভব। অনিরুদ্ধকে একা ফেলে কিছুতেই আমি যেতে পারবো না। তার চেয়ে বরং বাড়িতে একটা ফোন করে দেওয়া যাক, বলে দিই যে সুচিতাদের বাড়িতে রয়েছে আজ রাতের মতো, বাড়ি ফিরতে পারছি না বৃষ্টির জন্য। তাহলে হয়তো মা দাদা কিছুটা চিন্তামুক্ত হবে। দ্রুত এগিয়ে গেল রাধা টেবিলের দিকে, ব্যাগ থেকে মোবাইলটা বের করার চেষ্টা করলো। তন্ন তন্ন করে খুঁজেও ব্যাগের ভেতরে মোবাইলটা পেল না। মনে পড়ে গেল বাড়ি থেকেই বের হওয়ার সময় নিজের স্টাডি টেবিলটাতে মোবাইলটা সে ফেলে রেখে চলে এসেছে। এ বাবা, এখন কি করা যায়? বাইরে বৃষ্টির যা তেজ, তাতে তো রাস্তায় বের হয়ে কোনো টেলিফোন বুথ খুঁজে বের করাও খুবই কঠিন হবে। রাধারানী, তুমি এসেছো? চিন্তায় ছেদ পড়েছিল রাধার। সন্ধ্যার আধো আলো আধো ছায়াময় পরিবেশে তাকিয়ে দেখেছিল অসুস্থ শরীরটা কোনো রকমে বেঞ্চের উপর প্রাণপণ তোলার চেষ্টা করছে অনিরুদ্ধ। রাধা ছুটে গেল, দু হাত ধরে অতি যত্নে অনিরুদ্ধকে তুলে ধরে, ধীরে ধীরে বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলে ওঠে, তুমি জানলে কি করে আমি এসেছি? তোমার হাতের ঠান্ডা স্পর্শ যখনই আমার কপাল ছুঁয়েছিল তখনই বুঝে গেলাম যে এই স্পর্শ আমার রাধা ছাড়া আর কারো হতে পারে না। তুমি মনে করেছো হয়তো আমি অজ্ঞান, হয়তো অজ্ঞানী ছিলাম। জ্ঞান ফিরেছিল তোমার হাতের ওই ঠান্ডা ছোঁয়ায়। তারপরে কত সময় ধরে তুমি আমার কপালে জলপট্টি দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছিলে আমি জানি আমি, কিন্তু সাড়া দিইনি। যদি তুমি চলে যাও সেই ভেবে। তোমার ওঠার কি দরকার অসুস্থ শরীরে? আমি আছি তো। তুমি তো এখনই চলে যাবে রাধারানী, আমাকে তখন কে দেখবে বলো? তাই তুমি চেষ্টা করছো একা একা এই জ্বর শরীরে কিভাবে কি করা যায়, তাই তো অনি? চেষ্টা করতাম না রাধারানী, যদি তুমি আজ আমার কাছে থাকতে একটা রাতের জন্য। আমি জানি অনি, তোমার পক্ষে এই অসুস্থ শরীরে আজ একা থাকা কখনোই সম্ভব নয়, কিন্তু রাতে থাকা সেটা কি করে হয় অনি? মা দাদা সর্বোপরি সমাজ কি বলবে? হ্যাঁ, ঠিক বলেছ। তোমার পরিবারের মানুষ, সমাজ, না তুমি ঠিকই বলেছ। তারা কি বলবে এটা তো আসলে আমি কি জানো তো, আমি না পিতৃমাতৃহীন বাউন্ডুলে, তো সমাজ বলতে কি বোঝায় সেটা বুঝি না। তবে এটা ঠিক যে একটা অবিবাহিত যুবক যুবতী একটা রাত এক ছাদের তলায়, না তুমি যাও, বুঝলে? তুমি যাও, আমি ঠিক আছি। জ্বর এক সময় কমে যাবে, তখনই না হয় উঠবো। তুমি যাও, রাতও হলো, অনেকটা রাস্তা যেতে হবে তোমাকে। তুমি সাবধানে যাও, বুঝলে? তুমি বেরিয়ে যাও তুমি। আরে মশাই, আজ আমি তোমায় একা ফেলে কোথাও যাব না, তাতে যতই কলঙ্কের দাগ লাগুক না কেন আমার শরীরে। রাত বাড়লে রাধা তার অপটু হাতে চাল ডাল মিশিয়ে খিচুড়ি তৈরি করে সযত্নে খাইয়েও দিয়েছিল অনিরুদ্ধকে। কে জানে কি স্বাদ পেয়েছিল অনিরুদ্ধ রাধার তৈরি করা সেই অপটু হাতের খিচুড়ির রান্নার মধ্যে, যা পরম তৃপ্তি ভরে খেয়ে অনিরুদ্ধ সেদিন বলে উঠেছিল, জানো রাধারানী, তুমি না ঠিক আমার মায়ের মতো রেঁধেছ। কোন ছোট্ট বয়সে মায়ের হাতে খেয়েছিলাম খিচুড়ি, ভালোবাসতাম খুব। আজ আর মনে পড়ে না।
তবে ওই রান্নার স্বাদটা এখনো ভুলতে পারিনি। আজকে অনেক দিন পর না সেই পুরনো স্বাদটা। রাধা অবাক হয়ে তাকিয়ে থেকেছিল অনিরুদ্ধের মুখের দিকে। কোনো বাল্যকালের স্মৃতিচারণের মধ্যে ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিল অনিরুদ্ধ নিজেকে। খানিকটা ঝোড়ো হাওয়া পূর্বের জানালার পাল্লা দুটো হঠাৎ করেই নাড়িয়ে দিয়ে যেতে সম্বিত ফিরে পেয়েছিল দুজনেই। তাহা বটে, এ তো অভিসারী। তোমার এই অভিসার আমার জীবনে যেন বারে বারে আসে রাধারানী। আমি এমন অভিসারের আশায় আমি রোজ অসুস্থ হতে পারি, বিশ্বাস করো। রাতটা যে কেমন করে কেটে গিয়েছিল তা আজও ভাবতে ভালো লাগে রাধার। অনেকটা রাত ধরে অনিরুদ্ধের আবদারে একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে যেতে হয়েছিল তাকে। তারপর ভোরের দিকে এক প্রকার ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছিল দুজনে দুটি প্রান্তে, একজন অসুস্থ শরীরটা নিয়ে বিছানাতে, আর অপরজন কাঠের চেয়ারের ওপর মাথাটা এলিয়ে দিয়ে। মেঘ কেটে গিয়ে সূর্যের প্রথম আলো চোখে মুখে পড়ার জন্যই হোক বা অন্য কারণেই হোক, ঘুম ভেঙে গিয়েছিল রাধার। ঘুমের আবেশ মাখা চোখ দুটি মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকেছিল ঘুমন্ত অনিরুদ্ধের মুখের দিকে। ছোট নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই পুরনো আমলের দেওয়াল ঘড়িটার পেন্ডুলামের শব্দ জানান দিয়েছিল ভোর 5টা বাজে। নিজেকে গুছিয়ে নিয়েছিল দ্রুত। অনিরুদ্ধকে আলতো করে ঠেলা দিতেই অনিরুদ্ধ চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকেছিল রাধার দিকে। তারপর প্রশ্ন করে উঠেছিল, কোথায় যাচ্ছ তুমি? এবার যে আমায় যেতে হবে অনি। দেখো, রাত শেষ হয়ে ভোর হয়ে গেছে। কি জানি বাড়িতে সবাই কি চিন্তায় পড়েছে। হয়তো 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 কি রাধারানী? জানি না অনি, তবে আজ আমার পাশে কেউ থাকবে না সেটা আমি খুব ভালো মতো জানি। যতই হোক, বাইরে একটা গোটা রাত কাটিয়ে আসা যুবতী মেয়ের পাশে হয়তো তার মাও থাকে না। বাড়ি ফিরেছিল রাধা সকাল থাকতেই। কলিং বেলে আলতো চাপ দিতেই দরজা খুলে দিয়েছিল সর্বক্ষণের কাজের মেয়ে লক্ষ্মী। চিৎকার করে সারা বাড়িকে জানিয়ে দিয়েছিল, রাধা দিদিমণি ফিরে এসেছে গো। অপর্ণা দেবী পাগলের ন্যায় ছুটে এসেছিল। তারপর স্থির হয়ে কিছুক্ষণ রাধার মুখের দিকে তাকিয়ে থেকে কিছু যেন জানার চেষ্টা করেছিলেন। তারপর হঠাৎই রাধার গালে সজোরে একটা চড় মেরে বলে উঠেছিলেন, হতভাগী, রাত কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরতে লজ্জা করলো না তোর? সারা রাত কোথায় ছিলিস জানতে পারি? রাধার অনুমান ঠিকই। এরূপ পরিস্থিতির সম্মুখীন যে তাকে হতে হবে সে আগেই বুঝেছিল, এবং সে সিদ্ধান্তও নিয়েছিল যে সে কোনো মিথ্যের আশ্রয় নেবে না। তাই কোনো ভনিতা না করে অপর্ণা দেবীর চোখে চোখ রেখে বলে উঠেছিল, অনিরুদ্ধের কাছে। অপর্ণা দেবী স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কোনো পুরুষ মানুষের সঙ্গে যে তাদের উপযুক্ত সংস্কারের মধ্যে বড় হয়ে ওঠা একমাত্র মেয়ে রাধা একটা গোটা রাত কাটিয়ে বাড়ি ফিরতে পারে তা বোধ করি ভাবনারও বাইরে ছিল তার। কিছু বলার মতো ভাষা তিনি খুঁজে পাননি সেই মুহূর্তে। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছিল কিছু সময় তার সদ্য যুবতী মেয়েটার দিকে। কেমন যেন মনে হয়েছিল মেয়ে একটা রাতেই অপবিত্র হয়ে গেছে। ওর শরীর জুড়ে কোনো এক পুরুষের হাতের ছোঁয়া লেগেছে সারা রাত ধরে। এই মেয়ের কুমারিত্ব বলতে আর কিছুই রইল না। রাধা বোধ করে বুঝেছিল মায়ের অদ্ভুত ভাবে তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকার অর্থ, যা তার শরীরে পুঙ্খানুপুঙ্খ লক্ষ্য করে চলেছে। মৃদু হেসেছিল রাধা। তারপর বলে উঠেছিল, মা, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের সম্মান নষ্ট হতে পারে। আর একজন পুরুষ মানুষের সঙ্গে রাত কাটানোর অর্থ এই নয় যে কে অনিরুদ্ধ, যার সাথে তুমি সারা রাত কাটিয়ে এসে এখন সাফাই গাইছো? তোর মতো মেয়ে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি।
অনিরুদ্ধ সুচেতার জ্যাঠতো দাদা। ও খুব খুব ভালো ছেলে মা, আর আমি অনিরুদ্ধকে খুব ভালোবাসি। অনিরুদ্ধও আমাকে ভালোবাসে। গতকালও খুব অসুস্থ ছিল, আর ওকে দেখার মতো কেউ নেই। তাই বাধ্য হয়ে আমি থেকে গিয়েছিলাম ওর কাছে। ওকে ওই অবস্থায় একা ফেলে রেখে আসা যেত না মা। হয়তো আরো কিছু বলতে পারতো সেদিন রাধা অর্পণা দেবীকে, কিন্তু বড় দাদা সুগতর কঠোর কণ্ঠস্বরে সেই মুহূর্তে থেমে যেতে বাধ্য হতে হয়েছিল রাধাকে। তুই এখন ঘরে যা রাধা, আমি পরে কথা বলছি। রাধা আর দাঁড়ায়নি, দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গিয়েছিল। ডিনার টেবিলেই কথাটা তুলেছিল বড় দাদা সুগত। রাধু, তুই কি ছেলেটাকে সত্যিই ভালোবাসিস? ওকে কি তুই বিয়ে করতে চাস? আমি বুঝেছি যে তুই ছেলেটিকে ভালোবাসিস, কিন্তু ছেলেটি কি করে রাধু? শুধুই কি গান করে, নাকি চাকরি বাকরিও কিছু করে? দেখ, ছেলেটি সম্পর্কে তোর বন্ধু সুচেতার কাছ থেকে আমি যেটুকু জেনেছি, ছেলেটি হচ্ছে সুচেতার ওই জ্যাঠতুতো দাদা, মানে পিতৃমাতৃহীন, কর্পদক শূন্য। ওই গড়িয়ার দিকে একটা ভাড়া বাড়িতে থেকে কয়েকটি ছেলে মেয়েকে গান শিখিয়ে পেট চালায়, তাই তো? এমন একটা ছেলেকে তুই কেমন করে ভালোবেসে ফেললি রাধু? আর তুই যাকে ভালোবাসিস বলে গলা ফাটাচ্ছিস, তা সে কি জানে তুই তাকে এতটা ভালোবাসিস, নাকি শুধু কল্পনা করে যাচ্ছিস? আর রাধু, শুধু ভালোবাসা দিয়ে কিন্তু বাস্তব চলে না। তুই যে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতার মধ্যে বড় হয়েছিস, সেই সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখবার মতো ক্ষমতা কি তার হবে? শোন, ভালোবাসা যদি একদিন হারিয়ে যায় না, তখন কি করবি তুই? তখন এই বাস্তবকে তুই মেনে নিতে পারবি তো? অনাহার বা দারিদ্রতাটা কি তা কিন্তু তুই জানিস না। আর এই দারিদ্রতা যদি তোর জীবনে নেমে আসে, তখন তুই নিজেকে মানিয়ে নিতে পারবি তো? আর আজ আবেগের বশে তুই যে সিদ্ধান্ত নিতে যাচ্ছিস, আর যেটা তুই আমাকে বলতে সংকোচ বোধ করছিস, তা কখনোই আমি বা মা বা তোর বৌমনি কেউ সমর্থন করতে পারবো না। তাই আমার মন যা বলছে সেটাই তুই কর। তুই বরং ভুলে যা ছেলেটাকে। দেখ, নিজের সুন্দর জীবনটা এইভাবে নষ্ট করার কোনো মানেই হয় না রাধু। ওই রকম একটা চালচুলোহীন ফালতু ছেলের জন্য তুই কেন নষ্ট করবি নিজের জীবনটা? বোঝ রাধু, বোঝ। আচ্ছা, দাদা কি বলে চলেছে? অনিরুদ্ধ ফালতু ছেলে? কতটুকু জানি দাদা ওর সম্পর্কে? যার কণ্ঠে রবি ঠাকুরের গান শুনে হৃদয়ের মধ্যে এক চিনচিনে ব্যথা অনুভব হয়, যার চোখের দিকে তাকালে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা, যার বুকে মাথা রাখলে সব ভালোবাসাটুকু উজাড় করে দিতে ইচ্ছে করে মুহূর্তের মধ্যে, সে কিনা ফালতু? নিজেকে সংযত করতে পারিনি সেদিন রাধা। চিৎকার করে প্রতিবাদ করে উঠেছিল দাদার বিরুদ্ধে। দাদা, ও ফালতু ছেলে নয়। গান শিখিয়ে রোজগার করা কোনো ফালতু কাজের মধ্যে পড়ে না। হ্যাঁ, ও গরিব। ওকে বিয়ে করে হয়তো আমি অর্থনৈতিক সুখ পাবো না, তবে শুধু অর্থটাই তো বড় কথা নয় দাদা। আমরা একে অপরকে ভালোবাসি, আর সেটাই তো বড় কথা। বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সেদিন সুগতর। বড় স্নেহে তিল তিল করে বড় করে তোলা ছোট বোনটার মুখে এহেন প্রতিবাদের সুর তার মনটাকে হয়তো কিছুক্ষণের জন্য হলেও দুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল, তারপর খাবারের প্লেটটা আস্তে করে দূরে সরিয়ে রেখে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ রাধার মুখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গিয়েছিল দ্রুত নিজের ঘরের দিকে। রাধা সেদিন বুঝে গিয়েছিল দাদা সুগত বা মা অপর্ণা দেবী কেউই তার সঙ্গে অনিরুদ্ধের সম্পর্ক মেনে নেবে না। অতএব তাকে নয় পরিবার ছাড়তে হবে, নয় অনিরুদ্ধকে। সারা রাত বিছানায় ছটপট করেছিল রাধা। বারবার অনিরুদ্ধের স্পর্শ তার শরীরটাকে ছুঁয়ে গিয়েছিল অবচেতনে। ওর না বলা কথাগুলো যেন সঙ্গীতের সুরে ফিরে ফিরে এসেছিল রাধার মননে রবি ঠাকুরের গানের কলিতে। সিদ্ধান্তটা দ্রুতই সেই রাতেই নিয়েছিল রাধা, কারণ বুঝেছিল অনিরুদ্ধ ছাড়া সে বাঁচবে না। তাই পরের দিন খুব ভোরে, কারো ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়েছিল গন্তব্যস্থল গড়িয়ার দিকে।
এ কি, হাতটা কেমন ভেজা ভেজা ঠেকলো? আরে, অ্যালবামের ভিতরে সেঁটে থাকা আমার আর অনিরুদ্ধের বিয়ের ছবিটার ওপর এত জলের ফোঁটা পড়লো কি করে? তবে কি আমি কাঁদছিলাম ওই মানুষটার জন্য, যে আমার জীবন থেকে আমার সব সুখ, সব আনন্দ কেড়ে নিয়েছে? ভগবান, এখনো কেন আমি ওর জন্য কাঁদি? সূর্যের নরম আলো চোখে মুখে পড়তেই রাধার খেয়াল হলো ভোর হয়ে গেছে। হাতে ধরা অ্যালবামটা একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ড্রেসিং টেবিলটার দিকে। ঝকঝকে আরশির ওপর নিজের প্রতিবিম্বটা দেখে আঁতকে উঠল রাধা। কেমন যেন নিজেকেই আজকাল অচেনা লাগে। কতদিন নিজেকে এমন করে দেখিনি। কোথায় গেল সেই রূপের টান? কোথায় গেল সেই রঙের জৌলুস যা মাদকতা আনত অনিরুদ্ধ দৃষ্টিতে? আজ সব হারিয়ে নিজেকেই কেমন যেন নিঃস্ব মনে হচ্ছে। লবণাক্ত জলের ধারা গাল বেয়ে নেমে আসতে লাগলো অবলীলায়। হ্যাঁ রে রাধা, বেশ বেলা হলো তো, তুই আজ স্কুলে যাবি না? অপর্ণা দেবীর কণ্ঠস্বরে দ্রুত ড্রেসিং টেবিলের কাছ থেকে সরে গিয়ে টেবিলের ওপর রাখা রুমালটা নিয়ে চোখের কোণ দুটো ভালো করে মুছে ফেলে বলে ওঠে, হ্যাঁ, যাবো মা, আজ তো আমায় যেতেই হবে। একটা পুরনো হিসাব বাকি পড়ে আছে, সেটা চুকিয়ে দিতে পারলেই আমার চিরমুক্তি। অপর্ণা দেবী আন্দাজ করতে পারলেন কোনো না কোনোভাবে অনিরুদ্ধর সাথে রাধার দেখা হয়েছে, এবং আজ 10 বছর ধরে যে যন্ত্রণা নিজের বুকের ভেতর দমিয়ে রেখে সব কিছু ভুলে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে রাধা নতুন করে বাঁচার চেষ্টা করেছে প্রতিনিয়ত, এবং তিনি নিজেও চান রাধাকে একটা নতুন সংসারে বউ হয়ে যেতে দেখে নিশ্চিত হয়ে মরতে। আবার যে নতুন করে কোন উৎপাতের সৃষ্টি হলো কে জানে। সত্যি কি অনিরুদ্ধ রাধাকে সুস্থ জীবনে থাকতে দেবে না কোনোদিনও? আজ 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কই কেউ কারোরই তো কোনো খবর নেয়নি। তবে এখন আবার নতুন করে এসব কেন? তাই প্রশ্নটা না করে অপর্ণা দেবী পারলেন না। তোর সাথে অনিরুদ্ধ দেখা হয়েছে নাকি? কোথায়? হ্যাঁ, ও গতকাল আমার স্কুলে এসেছিল মা। তোর স্কুলে? কেন? ওই অ্যাডমিশন টেস্ট ওর ছেলের জন্য, তাই ওকে নিয়ে এসেছিল আমার স্কুলে ইন্টারভিউ দেওয়াতে। কি বললো রাধা? অনিরুদ্ধ বিয়ে করেছে? ওর আবার ছেলেও আছে? আর সেই ছেলেকে রাধার স্কুলে ভর্তি করানোর জন্যই এসেছিল? কিন্তু আমি যে সুচেতার কাছে খবর পেলাম অনিরুদ্ধ বিয়ে করেনি, নিজের গান আর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। আমি হয়তো সে কথা রাধাকে বলতামও, কিন্তু যে অনিরুদ্ধর জন্য রাধা তার গর্ভস্থ সন্তানকে হারিয়ে ফেলেছিল, সেই অনিরুদ্ধ রাধার জীবনে ফিরে আসুক, না না, মা হয়তো সেটা আমি মেনে নিতে পারি না। যে পুরুষ তার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অভাব অনটনের মধ্যে একাকে ফেলে রেখে যায়, তাও কিনা শুধুমাত্র গানের অডিশনের জন্য, না 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 না, এটা মেনে নেওয়া যাবে না। সে পুরুষের সঙ্গে কেমন করে দিনের পর দিন কাটানো যায়? হ্যাঁ, সর্বোপরি রাধার গর্ভস্থ সন্তানের মৃত্যুর জন্য তো অনিরুদ্ধই দায়ী। ও যদি সেদিন রাধাকে একা ফেলে চলে না যেত, তাহলে রাধা কখনোই তার অনাগত সন্তানকে হারিয়ে ফেলতো না। আর তাছাড়া কোনোভাবেই ওরকম একটা অপদার্থের কাছে রাধাকে আমি পাঠাতে চাই না। কিন্তু শুধু কি অনিরুদ্ধই সেদিন দায়ী ছিল? রাধাকে অনিরুদ্ধের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য তো আমি নিজেও কম দায়ী নই, আর যার জন্য রাধা আজও আমাকে ক্ষমা করতে পারে না। মা, আমি আজ তাড়াতাড়ি বেরোবো, বাচ্চাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বের করতে হবে। তুমি আমার খাবারটা তাড়াতাড়ি টেবিলে দিয়ে দাও, আমি স্নান করেই তৈরি হয়ে যাচ্ছি। রাধার কথায় সম্বিত ফিরে পেলেন অপর্ণা দেবী। আরও কিছু বলতে চাইলেন, কিন্তু রাধার ব্যস্ততায়
তিনি আর কথা বাড়ালেন না, ঘর ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। অপর্ণা দেবীর গমন পথের দিকে কিছুক্ষণ চেয়ে রইল রাধা। তুমি কি আমায় এতটাই হ্যাংলা ভাবো মা? কি ভাবো তুমি? অনিরুদ্ধ সামনে এসে দাঁড়ালেই আমি ওর কাছে ফিরে যাব? ও বিবাহিত মা, একটা 5 বছরের বাচ্চার বাবা। জানো মা, গতকাল যখন ছোট্ট বাচ্চাটাকে প্রশ্ন করেছিলাম তোমার বাবার নাম কি, বাচ্চাটা আদো আদো কণ্ঠস্বরে আমাকে কি বলেছিল তুমি জানো? অনিরুদ্ধ সেনগুপ্ত। তখন অনিরুদ্ধ অদূরেই বসেছিল, অপলক দৃষ্টি মিলে তাকিয়েছিল আমার দিকে। হয়তো ওর দৃষ্টির সঙ্গে আমারও দৃষ্টি মিলে যেত, কিন্তু আমি মিলতেই দিইনি। বেশ রাত করেই বাড়ি ফিরল রাধা। ঘরে ঢুকতেই অপর্ণা দেবী বলে উঠলেন, হ্যাঁ রে রাধু, তোরা তো দেরি হলো কেন? তুই তো বলেছিলি সকাল সকাল আসবি। রাধা প্রথমটা অপর্ণা দেবীর কোনো প্রশ্নেরই উত্তর দিল না। টেবিলের ওপর সাইড ব্যাগটা রেখে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বাবার আমলের ইজি চেয়ারটার ওপর। কিছুক্ষণ পরে শান্ত কণ্ঠস্বরে বলে উঠল, সুমিতদের বাড়ি গিয়েছিলাম। ওই সুমিতের বিবাহ বার্ষিকী ছিল আজ। ওর বউ চৈতালি আজ অনেক কিছু খাইয়েছে। পেট ভর্তি, রাতে আর কিছু খাবো না। তুই বরং শুয়ে পড়ো মা। মা, আজ না খুব ক্লান্ত লাগছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি বরঞ্চ কালকে বলো। আর হ্যাঁ, ওই অনিরুদ্ধ সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে বলেই দিই, ও আজকে আর আসেনি। হয়তো আমার স্কুলে ছেলের অ্যাডমিশন করাতে চায় না। ভেবেছিলাম পুরনো হিসাবটা মিটিয়ে দেব, কিন্তু তা মনে আর হবে না। জ্যৈষ্ঠের গরম। কিছুক্ষণ আগেই ঝোড়ো হাওয়ার সাথে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। তাতেও যে গরম আবহাওয়া ঠান্ডা হয়েছে তা বলা যায় না। এসির ঠান্ডাটা একটু বাড়িয়েই দিল রাধা। বিছানার একপাশে রাখা অ্যালবামটার দিকে চোখ চলে যেতেই হাতে তুলে নিয়ে চোখের সামনে মেলে ধরতেই হঠাৎ ভীষণ হাসি পেল মাঝের পাতায় সেটে থাকা তার আর অনিরুদ্ধের নিবিড় আলিঙ্গনের মুহূর্তের ছবিটা দেখে। এই তো সেই ছবিটা বিয়ের দিন সুমিত তুলে দিয়েছিল। বোকা বোকার ছবিটা দেখলে এখনো হাসি পায়। সত্যি কি বোকা ছিলাম না আমি? না, মনটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। গড়িয়া মোড়ে যখন বাসটা এসে দাঁড়িয়েছিল তখন বেশ বেলা। সকাল থেকে পেটে কিছুই পড়েনি। একটি চায়ের দোকানে চা আর 2-4টে বিস্কুট কিনে খেয়ে রাধা দ্রুত পা চালিয়ে দিয়েছিল অনিরুদ্ধের ভাড়া বাড়িটির উদ্দেশ্যে। একেই বেশ বেলা হয়ে গেছে। এর চেয়ে আরও যদি বেশি বেলা হয় অনিরুদ্ধ হয়তো টিউশনিতে বেরিয়ে যাবে। তখন ওর ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘক্ষণ। তাই অনিরুদ্ধ বেরিয়ে যাওয়ার আগেই পৌঁছাতে হবে। যদিও মনে এ প্রশ্নও দেখা দিয়েছিল, অসুস্থ শরীরে অনিরুদ্ধকে টিউশনি করতে যাবে। সদর দরজা খোলাই ছিল। দরজার পাশটিতে চটিজোড়া খুলে রেখে অনিরুদ্ধর ঘরের সামনে যখন রাধা গিয়ে দাঁড়িয়েছিল, অনিরুদ্ধ তৈরি হয়ে বের হতে যাচ্ছে। রাধা যে এই সময় উপস্থিত হতে পারে তা অনিরুদ্ধকে বেশ অবাকই করেছিল। তার সঙ্গে আরও বেশি অবাক করেছিল রাধার কাঁধে ঝোলানো চামড়ার বেশ বড়সড় ব্যাগটা। আমায় তুমি ভিতরে আসতে বলবে না অনি? এই ঘরে আসবার জন্য প্রথম দিনই শুধু অনুমতি নিয়েছিলে তুমি, তারপর তো আর নাওনি। তবে আজকে আবার নতুন করে অনুমতি চাইছো, মানে আমি বুঝলাম না। কিন্তু আমি যে সারা জীবনের জন্য তোমার এই ঘরটিতে আশ্রয় নিতে এসেছি অনি, তাই তো তোমার কাছে অনুমতি চাইছি। যদি চলে যেতে বলো তাহলে চলে যাব। অনিরুদ্ধ বেশ অবাকই হয়েছিল রাধার কথায়। তারপর রাধার কাঁধ থেকে চামড়ার ব্যাগটা নিজের কাঁধে নিয়ে বেশ রসিকতার সুরে বলে উঠেছিল,
তাহলে আজকে থেকে আমি তোমার আজ্ঞাবহ দাস, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি অনি। আমি তোমায় বিয়ে করতে চাই। আজ সব বন্ধন ছিন্ন করে আমি তোমার কাছে ছুটে এসেছি শুধু সেই জন্যই। তুমি আমায় গ্রহণ করো অনি। কথাগুলো বলতে চেয়েও বলতে পারছিল না রাধা। হয়তো কিছুটা হলেও অনিরুদ্ধ আন্দাজ করতে পেরেছিল রাধা কেন সকাল থাকতেই তার কাছে এসেছে। মনে মনে যেই কথাটা বলেও বলতে পারিনি এতদিন রাধাকে, সেই কথাটাই কেমন যেন মুখ ফসকে বেরিয়ে গেল অনিরুদ্ধের। রাধারানী, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি তো? অনিরুদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেছিল রাধা। যে কথাগুলো বলার জন্য সে ছুটে এসেছে অনিরুদ্ধের কাছে, অথচ লজ্জায় বলতে পারেনি, সেই কথাগুলি কত সহজে অনিরুদ্ধ তাকে প্রশ্নের ছলে বলে দিল। ধীরে ধীরে রাধার মুখটা লজ্জায় রক্তিম হয়ে উঠেছিল। দুদিন বাদেই রাধা আর অনিরুদ্ধের বিয়ে হয়ে গিয়েছিল। সাক্ষী থেকে গিয়েছিল বাড়িওয়ালি ভদ্রমহিলা সমেত রাধার শুভাকাঙ্ক্ষী বন্ধু সুমিত, সুচেতা এবং অনিরুদ্ধের ছাত্রছাত্রীদের কয়েকজন। বিয়ে হয়ে গেলে রাধার অনিরুদ্ধের বিভিন্ন পোজের ছবিগুলো সুন্দরভাবে তুলেছিল সুমিত। ঠাট্টার সুরে বলেওছিল, তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না রে রাধারানী, তবে তোদের বিয়ের ছবিগুলো একসঙ্গে করে একটা অ্যালবামে সাজিয়ে তোকে উপহার হিসেবে দেব। ছোট্ট ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছিলেন বাড়িওয়ালি ভদ্রমহিলা আর মনিকা পিসি। মনিকা পিসি নৈহাটিতে থাকতেন নিজের পৈতৃক বাড়িতে। অবিবাহিতা মনিকা সম্পর্কে অনিরুদ্ধের পিসি। বাল্যকালে বাবা মাকে কয়েক মাসের ব্যবধানে হারিয়ে ফেললে ওই মনিকা পিসি অনিরুদ্ধকে মাতৃস্নেহে বড় করে তুলেছিলেন। অনিরুদ্ধ আর রাধার বিয়ের খবরটা ফোন মাধ্যমে অনিরুদ্ধের কাছে জানতে পেরে তড়িঘড়ি ভদ্রমহিলা নৈহাটি থেকে গড়িয়া চলে এসেছিলেন। ইচ্ছে কয়েক মাস অনিরুদ্ধের সংসারে থেকে অনিরুদ্ধ আর রাধার নতুন সংসার গুছিয়ে দিয়ে ফিরে যাওয়া। স্বভাবে মনিকা পিসি সুরসিকা। ফুলশয্যার রাতে রাধার কানে কানে বলেও গিয়েছিলেন, আজকের রাতটা যে বড় সুখের গো বৌমা, সুন্দর করে উপভোগ করো। এমন সুন্দর রাত যে জীবনে একবারই আসে। রাধা কিছু বলে উঠতে পারেনি মনিকা পিসির কথায়, শুধু লজ্জায় আরক্ত হয়েছিল রাধার মুখটা। তা মনিকা পিসি বা বাড়িওয়ালি ভদ্রমহিলার কারোরই দৃষ্টি এড়ায়নি, তা বলাই বাহুল্য। হালকা নীলাভ রাতবাতির আলোয় ফুলে ফুলে সজ্জিত ফুলশয্যার ঘরটি যেন কোনো এক রূপকথার গল্পের স্বপ্নপুরীর মতো সুন্দর লেগেছিল রাধার। কাঠের চৌকির মাঝ বরাবর লাল টুকটুকে বেনারসি পরে বসেছিল রাধা। বাড়িওয়ালি ভদ্রমহিলা ও মনিকা পিসি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই দীপান্বিতা, সুচেতারাও এসেছিল তার ঘরে, এবং যাওয়ার সময় তারাও কানে কানে বলে গেছে, সামনের মাসেই যেন আমরা শুনতে পাই তুই মা হতে চলেছিস, আর আমরা সবাই মাসি। দিনগুলো কেটেও যাচ্ছিল কালের নিয়মে, সুখের তরণী বেয়ে। মাসও পার হয়ে গিয়েছিল 2 থেকে 3 মতো। কিন্তু ভালো থাকা সবসময় সবাইয়ের জীবনের ক্ষেত্রে সহ্য হয় না বেশি দিন। এক্ষেত্রেও হলো না। রাধার অনিরুদ্ধের জীবনে সমস্যাগুলো ছোট ছোট কুণ্ডলি পাকানো মেঘ হয়ে সমগ্র আকাশটাকে একটু একটু করে কালো মেঘে ঢেকে ফেলে। রাধা আর অনিরুদ্ধের জীবনে কালবৈশাখীর ঝড় বয়ে আনতে বেশি দেরি করল না। ঘটনার সূত্রপাত হল রাধার মা অপর্ণা দেবী ও বৌমণি রঞ্জনার কাছ থেকেই, যার কেন্দ্রে রাখা হয়েছিল মনিকা পিসিকে। মনিকা পিসি প্রায় অনেক দিন ধরে একটু একটু করে রাধাকে ভালো ভালো রান্না শিখিয়ে দিয়ে আসছিলেন, তা অবশ্য রাধার ইচ্ছে অনুসারে। শান্ত ও বিচক্ষণ মনিকা পিসি নিজের হাতেই রান্না করে রাধা আর অনিরুদ্ধকে খাওয়াতে ভালোবাসতেন। তিনি কখনোই চাইতেন না রাধা তার পড়াশোনা ছেড়ে দিয়ে
রান্নার কাজে ব্যস্ত হোক। কিন্তু রাধা ছিল ঠিক উল্টো। বৃদ্ধা মনিকা পিসি এই বয়সে তাদের রান্না করে খাওয়াবে, সে আর অনিরুদ্ধ বসে বসে তা খাবে, ব্যাপারটা রাধার বিবেকে লাগত। তাই কিছুদিন বাদেই প্রায় আবদারের সুরেই রাধা মনিকা পিসিকে বলেছিল, পিসিমা, আপনি আমায় রান্না শিখিয়ে দিন, আমি না হয় আপনাদের করে খাওয়াবো। মনিকা দেবী রাজি ছিলেন না, কিন্তু রাধার একগুঁয়ে জেদের কাছে এক প্রকার হার মেনেই নিতে হয়েছিল। একের পর এক রান্না শিখিয়ে যেতেন বেশ যত্ন সহকারে, আর রাধাও বেশ নিষ্ঠা ভরে শিখে নিত। বাপের বাড়ি থাকাকালীন দু একটি পদ ছাড়া মা অপর্ণা দেবী তাকে রান্না কিছুই শেখাননি, তাই রান্নার বিষয় সে অপরিপক্ক। এর পেছনে অবশ্য একটি প্রধান কারণ ছিল দাদা সুগত। সে কখনোই পছন্দ করত না ছোট বোনটি রান্নাঘরের তেল কালি মেখে নিজের সময়ের অপচয় করুক। তার চাইতে বোন পড়াশোনার মধ্যে নিজেকে যুক্ত রাখুক, সেটাই বেশি পছন্দের ছিল তার কাছে। ঘটনা ঘটেছিল চা তৈরি করা নিয়ে। যেদিন রাধা নিজের বাড়ির সব মায়া, সব সম্পর্ক দূরে সরিয়ে দিয়ে অনিরুদ্ধের কাছে চলে এসেছিল, সেদিন থেকে প্রায় মাস তিনেক মতো সময় রাধার সঙ্গে দাদা সুগত, মা অপর্ণা দেবী বা বৌমণি রঞ্জনা কারোর সঙ্গেই কোনো যোগাযোগ ছিল না। দুতরফে যেটুকু একে অপরের খবর পেত তা সুচেতার কাছ থেকেই পেত। দাদা সুগত রাধার ভাষা ভাষা খবর রাখলেও মায়ের মন অপর্ণা দেবী তিনি সবসময় রাখার চেষ্টা করতেন সকলের আড়ালে। এবং সেই খবর রাখতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন রাধা ভালো নেই। কিছুদিন আগেই চা করতে গিয়ে গরম চা হাতে পড়ে যাওয়াতে হাতের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে, এবং তার জন্যই রাধা পার্ট 2 পরীক্ষা দিতে পারেনি। শোনা মাত্রই অস্থির হয়ে উঠেছিলেন অপর্ণা দেবী। সব মান অভিমান দূরে সরিয়ে পুত্রবধূ রঞ্জনাকে নিয়ে হাজির হয়েছিলেন রাধার কাছে। রাধার বোধ করি স্বপ্নের বাইরেই ছিল মা অপর্ণা দেবী বা বৌমণি তার কাছে ছুটে আসবে। সময়টা বিকেলবেলা। কোনো কারণবশত অনিরুদ্ধের ছাত্রছাত্রীদের কেউই তখন উপস্থিত হয়নি। অনিরুদ্ধ রাধার পুড়ে যাওয়া ক্ষতস্থানে মলমের প্রলেপ লাগিয়ে দিতে ব্যস্ত ছিল। বার কয়েক কলিং বেলের আওয়াজ শোনা যেতেই মনিকা পিসি দরজাটা খুলে দিয়েছিলেন। কে আপনারা? ঠিক চিনতে পারলাম না তো। সাধারণ মানের মিলের শাড়ি পরিহিতা মিশ কালো গাত্রবর্ণের মনিকা দেবীকে দেখে অপর্ণা দেবী ও রঞ্জনার উভয়েরই মনে হয়েছিল পরিচারিকা ছাড়া আর কিছুই নয়। রঞ্জনাই কোনো দ্বিধা না করে বলে উঠেছিল, তোমার দিদিমণিকে ডাকো, বলো ওনার মা আর বৌমণি এসেছেন। মনিকা দেবী বুঝতে পারেন ওনারা রাধার মা আর বৌদি। বেশ প্রফুল্ল চিত্তে তাদের অনিরুদ্ধ ও রাধার ঘরে নিয়ে যান। দীর্ঘ 3 মাস বাদে মা আর বৌমণিকে দেখে রাধা নিজেকে এক প্রকার সামলাতেই পারে না। মায়ের বুকের উপর পড়ে কিছু সময় শুধু কেঁদেই চলে। অপর্ণা দেবীরও অনুরূপ অবস্থা। কিছু সময় বাদে নিজেকে সামলে নেন অপর্ণা দেবী। ঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্রগুলির দিকে দৃষ্টি চলে যেতে গিয়ে চোখ চলে যায় অনতি দূরে দাঁড়িয়ে থাকা শ্যামবর্ণ সুঠাম দীর্ঘকায় 25 কি 26 বছরের যুবার দিকে। চিনতে তার এতটুকু অসুবিধা হলো না, ওই যুবকই অনিরুদ্ধ। রাগে সর্বশরীর ওনার কেঁপে উঠেছিল সেই মুহূর্তে। কিছু অপমানজনক কথা অনিরুদ্ধকে তৎক্ষণাৎ না বললে তিনি নিজেকে যেন সংযত করতে পারছিলেন না, এবং সুযোগটা এসেও গেল। রাধার ক্ষতস্থানের দিকে চোখ পড়ে যেতেই অপর্ণা দেবী কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত কঠোর কণ্ঠস্বরে বলে উঠেছিলেন, এই অপদার্থটাকে বিয়ে করার জন্য তুই আমাকে, তোর দাদাকে, তোর বৌমণিকে সবাইকে ছেড়ে চলে এলি রাধু। এ তোকে কি দিয়েছে? এই পোড়া জ্বালা আর দারিদ্র? তোর ঘর দরের যা হাল দেখছি তাতে তো বোঝাই যাচ্ছে তুই কি জীবন বেছে নিয়েছিস। ভাবলেও আমার অবাক লাগে যে সুখে তুই জীবন কাটিয়েছিস, তাতে এমন জীবনকে বেছে নেওয়া তোর পক্ষে সম্ভব হলো কি করে? মা, কি বলছো এসব? আমি খুব সুখী মা।
অনিরুদ্ধ আমার কোনো অযত্ন করে না। এতই যদি যত্ন করে তবে তোর হাতটা পুড়ল কি করে? যার জন্য তোর জীবনের বড় পরীক্ষাটাই দেওয়া হলো না। আর কাজের মাসিকে তো দেখলাম, সে কি শুধু শুধু পয়সা নেয়? তাকে দিয়ে কাজগুলো করাতে পারিস না? যদি টাকা পয়সা বেশি চায় তো বল না, তোর দাদা দিয়ে দেবে না হয়। আপনি আপনি হয়তো যাকে কাজের মাসি ভেবে ভুল করছেন, উনি আমার পিসিমা, এই সংসারের অভিভাবক। আর মানুষের পরিচয় আগে থেকে না জেনে প্লিজ মন্তব্য করবেন না। আপনি রাধারানীর মা, তাই আপনি আমারও মা। আমি আপনার কাছে অপরাধী। আমাকে আপনি যা ইচ্ছে বলুন, আমি শুনবো, কিন্তু না জেনে আমার পিসিমা সম্পর্কে আপনি যা বললেন সেটা ঠিক নয়। ভবিষ্যতে আশা করছি এই ভুল আর করবেন না। অনিরুদ্ধ আর দাঁড়ায়নি, দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। রাধার মন সেই দিনই কেঁপে উঠেছিল ঘর ভেঙে যাওয়ার অজানা আশঙ্কায়। পরের দিন ভোর থাকতেই মনিকা পিসি চলে গিয়েছিলেন, অনিরুদ্ধ বা রাধা কাউকে কিছুই না জানিয়ে। শুধু বাড়িওয়ালি ভদ্রমহিলার বালিশের পাশে রেখে গিয়েছিলেন অনিরুদ্ধকে উদ্দেশ্য করে লেখা একখানি চিঠি। অনিরুদ্ধ টিউশনে বের হওয়ার আগেই বাড়িওয়ালি ভদ্রমহিলা চিঠিখানি অনিরুদ্ধর হাতে তুলে দিতে গিয়ে বলে উঠেছিলেন, আমি তো রোজ ভোর থাকতেই ঘুম থেকে উঠি, আজ কেন জানি না দেরি হয়ে গিয়েছিল। জেগে দেখি উনি পাশে নেই। ভেবেছিলাম বাথরুমে গিয়েছেন। কিছু সময় অপেক্ষাও করি, কিন্তু বালিশের পাশে এই খোলা চিঠিটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তারপর পড়ে দেখলাম আর বুঝলাম মনিকা চলে গিয়েছে। তারপরই তোমার কাছে ছুটে এলাম চিঠিটা নিয়ে। অনিরুদ্ধ। বাড়িওয়ালি ভদ্রমহিলা চিঠিটা অনিরুদ্ধর হাতে তুলে দিয়ে চলে যেতেই অনিরুদ্ধ পত্রখানি পড়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রাধার দিকে চিঠিটা এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠস্বরে বলে উঠেছিল, এই বেশ ভালো হলো রাধা, বুঝলে? তোমার মা আমার আর তোমার সংসারে মনিকা পিসির মতো আগাছাকে বেশ নিপুণ হাতে উৎপাটন করে গেলেন, তাই না? এই বেশ ভালো হলো। অনিরুদ্ধ কথাগুলো বলে আর দাঁড়ায়নি, দ্রুত চলে গিয়েছিল। রাধা স্তব্ধ হয়ে কিছু সময় বসেছিল, তারপর চোখের সামনে মেলে ধরেছিল মনিকা পিসি লিখে রেখে যাওয়া সামান্য কয়েকটি শব্দে সাজানো সেই পত্রখানি। স্নেহে রনি, কদিন ধরে নৈহাটির বাড়ির জন্য মনটা বড্ড খারাপ করছে, তাই আমি চলে যাচ্ছি। তুই আর বৌমা ভালো থাকিস, তোদের জীবন অনেক সুখের হোক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। ইতি তোর মনিকা পিসি। অনিরুদ্ধ কি তাহলে মনিকা পিসির হঠাৎ করে চলে যাওয়ার জন্য আমার মাকেই দায়ী করছে? অবশ্য তা তো অনেক ভুলও কিছু করেনি। গতকাল মা যখন মনিকা পিসি সম্পর্কে ওই কটূক্তিগুলো করছিল, মনিকা পিসি তো তখন সেখানে উপস্থিত ছিলেন। না জানি মনিকা পিসির এই হঠাৎ করে চলে যাওয়া অনির মনে কতটা কষ্ট এনেছে, ঈশ্বর জানেন। ভাবনাটা যে ভুল ছিল না তা সেদিন রাতেই অনিরুদ্ধের ব্যবহারেই প্রকাশ পেয়েছিল রাধা। রাত অনেকটা গভীর। বিছানার এক প্রান্তে রাধা আর অপর প্রান্তে অনিরুদ্ধ, দুজনেই নীরব বেশ কিছু সময় ধরে। অন্যদিনের মতো অনিরুদ্ধ সেদিন রাধাকে কাছে টেনেও নেয়নি বা আদরে আদরে ভরিয়ে দিয়ে বলেও ওঠেনি, রাধা, অনেকদিন তো হলো, এবার আমাদের মাঝে একটা ফুটফুটে সুন্দর, ঠিক তোমার মতো দেখতে একটা ছোট্ট শিশু আসুক না, বলো? কচি কচি হাত পা নেড়ে তোমার আমার মাঝে খেলা করবে, ভালো লাগবে না তোমার? আরো কিছুদিন যাক না অনি। আবার কখনো বা অনিরুদ্ধের ডাকে সাড়া দিয়ে নিজেকে উজাড় করে গভীর মিলনে আবদ্ধ হয়েছে সন্তান আনার কামনায়। অনিরুদ্ধ পাশ ফিরে শুয়ে রাধা মৃদু কণ্ঠস্বরে ডেকে উঠেছিল, অনি, তোমায় আমার কিছু বলার ছিল। কোনো সাড়া পাওয়া গেল না অনিরুদ্ধর কাছ থেকে। রাধা একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। মনটা ক্ষণিকের জন্য তার ছটফট করে উঠেছিল। আমার যে অনিরুদ্ধকে অনেক অনেক কথা বলার ছিল,
চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, অনি এখন না হয় মনিকা পিসির চিন্তা থাক, আমরা আমাদের কথা বলি। অনি আমি মা হতে চলেছি, মা, তোমার সন্তানের মা। জানো অনি, কদিন ধরেই আমি কেমন যেন নিজের শরীরে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করে আসছি। স্বাভাবিক খাওয়া দাওয়া থাকলেও বমি বমি ভাব আর নানা রকম গন্ধে শরীরের ভিতরটা আমার গুলিয়ে ওঠে। বাড়িতে মনিকা পিসিকে ব্যাপারটা বলেও ছিল রাধা কোনো এক সময়। তাতে মনিকা পিসি হেসে বলে উঠেছিল, আমি তো আর বিয়ে থা করিনি বৌমা, তবে লোক মুখে শুনেছি নাকি পেটে কেউ এলে এই সব উপসর্গ দেখা দেয়। তুমি মনে হয় মা হতে চলেছ বৌমা। অনিরুদ্ধকে জানাও, ডাক্তারের কাছে যেতে হবে তো। মনিকা পিসির কথাগুলো শুনে লজ্জায় এক প্রকার ছুটেই চলে গিয়েছিল রাধা। তারপর গতকাল হঠাৎ করে তার মা আর বৌমনি এসে পড়ল। তারপর মনিকা পিসিকে মায়ের কটূক্তি, অবশেষে মনিকা পিসির হঠাৎ করে চলে যাওয়া, সব মিলিয়ে এমনই বিপাকে পড়ে যায় রাধা যে সময় সুযোগ করে কথাটা বলে উঠতেও পারেনি। আজ রাতের অন্ধকারকেই বেছে নিয়েছি অনি, আমার নিজের গর্ভস্থ সন্তানের কথা তোমার কানে কানে বলার জন্য। জানো, মনে মনে একটা ছবিও এঁকেছি দুদিন ধরে। খবরটা শুনে তুমি আমাকে কতভাবে আদর করতে পারো, কটা চুম্বন এঁকে দিতে পারো আমার সারা শরীর জুড়ে। কিন্তু কোথায় কি, তুমি তো ঘুমোচ্ছ। কিন্তু আমাকে যে বলতেই হবে, এমন সুখবরটা অনেকে না জানানো পর্যন্ত আমার অশান্ত মন শান্ত হবে না। ধীরে ধীরে অনিরুদ্ধের খুব কাছে এগিয়ে গিয়েছিল রাধা। অনিরুদ্ধের কানের কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গিয়ে ফিসফিস করে পুনরায় বলে উঠেছিল, অনি, ঘুমিয়ে পড়লে? তোমায় যে আমার কিছু বলার আছে। রাধা, মনিকা পিসিকে তাড়িয়ে তুমি শান্তি পেলে না, তাই তো? এখন কি এই রাতে আমাকে ঘর থেকে বের করে দিতে চাও? শান্তিতে একটু ঘুমোতেও দেবে না? ঠিক আছে, ঠিক আছে, বলো তো, আমি এখনই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কি বলছো এসব অনিরুদ্ধ? আমার অনি তো আমার সাথে এইভাবে কোনোদিনও কথা বলেনি। অভিমানে রাধার ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠেছিল। চোখে নেমে এসেছিল অবুঝ বাড়িধারা, যা অনিরুদ্ধের অজানাই থেকে গিয়েছিল। পরের দিন বিকেলের দিকে অপর্ণা দেবী ও রঞ্জনা দুজনেই হাজির হয়েছিল রাধার কাছে। অনিরুদ্ধ সেদিন কোনো কারণবশত বাড়িতে ছাত্রছাত্রীদের ক্লাস করতে ডাকেনি, নিজের কাজেই কাছে পিঠে কোথাও গিয়েছিল। অপর্ণা দেবী আর বৌমনি রঞ্জনাকে দেখে রাধা মনের কোণে লুকিয়ে রাখা সুসংবাদ, যা গত রাতে অনিরুদ্ধকেও বলা হয়নি, সেটাই মা অপর্ণা দেবীকে জড়িয়ে ধরে বলে উঠেছিল, জানো মা, আমি মা হতে চলেছি। তুই যে মা হতে চলেছিস সেটা অনিরুদ্ধ জানে? অনিরুদ্ধ কেমন করে এমন অবিবেচকের মতো কাজ করলো রে রাধু? যে রোজগার করে স্বামী স্ত্রী দুজনের সংসার চালাতে তো সে হিমশিম খাচ্ছে, সে আবার বাচ্চার বাবা হতে চায় কোন সাহসে? শোন, এসব বাচ্চা কাচ্চার এখন কোনো দরকার নেই। ওকে বুঝিয়ে সুঝিয়ে তুই বাচ্চাটা নষ্ট করিয়ে নে, ওসব নিয়ে পরে ভাবা যাবে। রাধা তার মাকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে দূরে সরে গিয়েছিল। কিছুক্ষণ অপলক দৃষ্টি মেলে চেয়ে থেকেছিল তার গর্ভধারিণী মা অপর্ণা দেবীর মুখের দিকে। তারপর মৃদু হেসে শান্ত কণ্ঠস্বরে বলে উঠেছিল, বাহ মা, তুমি তো খুব ভালো পরামর্শ দিয়েছো আমায়। তোমায় বাহবা দিতে হয়। তুমি এখান থেকে চলে যাও মা, আর কখনো এ বাড়িতে এসো না। তোমার এরকম সুপরামর্শ আমার চাই না। হয়তো এটার কারণে তোমাকে আমি কখনো আমার মা বলে মেনে নিতে পারবো না। কিন্তু রাধু, অনিরুদ্ধ কেমন করে সন্তান প্রতিপালন করবে সেটা ভেবে দেখেছিস? সামান্য কয়েকটা ছাত্রীকে গান শিখিয়ে কত টাকা রোজগার করে ও? একটু ভেবে দেখিস আমার কথাগুলো। মা, অনিরুদ্ধ এক্ষুনি এসে পড়বে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর এসব কথা যদি অনি শুনতে পায়, তোমার অসম্মান কিন্তু আমিও আটকাতে পারবো না।
অপর্ণা দেবী ও রঞ্জনা এরপর চলে গিয়েছিলেন, কিন্তু সেটাই রাধার কাছে দুর্ভাগ্যের কারণ ছিল যে অপর্ণা দেবী আর রাধার কথোপকথনের পুরোটাই সেদিন শুনতে পেয়েছিল অনিরুদ্ধ দরজার আড়াল থেকে সদ্য বাড়ি ফিরে। তা রাধা বা অপর্ণা দেবীর কারোরই জানা ছিল না। রাধা, 2 মাসের জন্য আমাকে মুম্বাই যেতে হবে অডিশনের জন্য। গেলে ভালো টাকাও পাবো। তুমি মুম্বাই যাবে অডিশন দিতে? তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। আমি এখানে একা কেমন করে থাকবো? না দেখো, এই অবস্থায় তোমার আমার সঙ্গে যাওয়াটা উচিত হবে না গো। আমার এই অবস্থায় মানে? অনি, তুমি কি বোঝাতে চাইছো? কেন তুমি জানো না এই অবস্থা বলতে আমি কি বোঝাতে চাইছি? তুমি তো এত বোকা নও রাধা, যে সংবাদটা আমাকে না নিয়ে তুমি তোমার মাকে সর্বাগ্রে দিয়েছিলে, যেটা শুনে তোমার মা সুপরামর্শও দিয়েছিলেন, সবটাই ভুলে গেছো নাকি? হ্যাঁ, কি ভাবছো আমি জানলাম কি করে? সবই জানা যায়, ইচ্ছে থাকলে সবই জানা যায়। তাছাড়া তোমার মায়ের পরামর্শে সত্যি কিছু ভুল নেই, কিচ্ছু ভুল নেই। আমার মতো কর্পদক শূন্য পুরুষের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে মেরে ফেলা উচিত। যে পিতা তার সন্তানকে পৃথিবীতে এনে তাকে যদি ঠিকমতো ভরপোষণ করতে না পারে, তাহলে সে সন্তান রাখা উচিত নয়। বাবা হওয়ার হয়তো সত্যি কোনো যোগ্যতা আমার নেই রাধা, নেই, সত্যি নেই। রাধার কি বা উত্তর দেবে? শুধু একটা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। কারণ অনিরুদ্ধকে সেই মুহূর্তে বোঝালেও হয়তো বুঝবে না যে সেদিন রাতে সে অনিরুদ্ধকেই তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিতে চেয়েছিল, কিন্তু অনিরুদ্ধই তা শুনতে চায়নি। এরপর মাঝে কয়েকটা দিন খুব দ্রুত কেটে গিয়েছিল। অনিরুদ্ধের মুম্বাই যাওয়ার ব্যস্ততা যেন দিনে দিনে বেড়েই চলেছিল। কোনো দিকেই যেন অনিরুদ্ধের দেখার অবকাশটুকুও নেই। উপরন্তু রাধার প্রতি অদ্ভুত ঔদাসীন্য রাধাকে বেশ অবাক করে তুলেছিল। বারবার একই প্রশ্নই মনকে ছুঁয়ে যেত। অনি কি খুশি হতে পারেনি এটা জেনে যে আমি মা হতে চলেছি? কিন্তু তা তো হবার কথা নয়। যে অনিরুদ্ধের প্রতিটি নিঃশ্বাসে থাকতো তার রাধারানী, কোথায় সে অনিরুদ্ধ? মাঝে একদিন ডাক্তার সান্যালের কাছে অনিরুদ্ধ রাধাকে দেখিয়ে নিয়ে এনেছিল। ডাক্তার সান্যাল রাধাকে চেক আপ করে বলেছিলেন, দেখুন ম্যাডাম, আপনি সম্পূর্ণ রেস্টে থাকার চেষ্টা করবেন। মনে কোনো রকম দুশ্চিন্তার প্রশ্রয় দেবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। আর অনিরুদ্ধবাবুর মতো শিল্পী মানুষ যখন আপনার স্বামী, তো আপনার চিন্তা কি? সারাদিন কাছে বসিয়ে শুধু বলে যাবেন তুমি গান করো আর আমি গান শুনে যাই। রাধা ডাক্তার সান্যালের কথা শুনে সেদিন ম্লান হাসি হেসেছিল। এরপর এসে গিয়েছিল সেই দিনটা। অনিরুদ্ধ তোড়জোড় করে দুপুরের দিকে বেরিয়ে গিয়েছিল মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। রাধা শুধুই চেয়ে থেকেছিল। মনে হয়েছিল সব অভিমান ভুলে আবদার করে অনিরুদ্ধের গলা জড়িয়ে বলতে, তুমি যেও না অনি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। কিন্তু না, বলে ওঠা হয়নি। অনিরুদ্ধ মুম্বাই যাওয়ার পর 1 মাসের মতো সময় কেটেও গিয়েছিল। দিন রাত মিলিয়ে 2 বার নিয়ম করে অনিরুদ্ধ মোবাইলে খবর দিত রাধাকে। আমি ভালো আছি, অডিশনের কাজ অনেকটাই এগিয়ে গেছে, তুমি সাবধানে থেকো, খেয়াল রেখো নিজের। রাধা শুনত, কখনো কখনো বলার চেষ্টাও করতো অনেক কথা, কিন্তু পুনরায় অনিরুদ্ধের প্রতি তীব্র অভিমানে গলা বুঁজে আসত। সব কথা হারিয়ে যেত অভিমানের আড়ালে। ঘটনাটা ঘটল বৈশাখ মাসের প্রথম দিকের কোনো একদিনে। বিকেল হতেই আকাশটা কালো মেঘে ছেয়ে গিয়েছিল। সন্ধে হতেই শুরু হয়েছিল প্রচণ্ড ঝড়, আর তার সাথে বৃষ্টি। বাড়িওয়ালি ভদ্রমহিলা যেন কোথাও একটু গিয়েছিলেন। হঠাৎ কাছে কোথাও বাজ পড়ার শব্দ। সেই সঙ্গে হয়ে গিয়েছিল লোডশেডিং। ঘন অন্ধকার যেন কিলে খেতে আসছিল রাধাকে। চৌকির এক প্রান্তে চুপ করে বসেছিল রাধা। কারেন্ট কখন আসবে সেই অপেক্ষাতে। কিন্তু ঘণ্টাখানেক সময় কেটে যাওয়ার পরেও যখন কারেন্ট আসলো না, তখন অন্ধকার সাঁতরে রাধা এগিয়ে যেতে লাগলো
বাতি আর দেশলাই খুঁজে পাওয়ার আশায়। এক পা করে খানিকটা যাওয়ার পর হঠাৎই পায়ে যেন কিছু জড়িয়ে গেল। নিজেকে সামলাতে পারল না রাধা, ছিটকে গিয়ে পড়ল। তীব্র যন্ত্রণা অনুভব করল তলপেটের অংশটুকু জুড়ে, যেন কিছু তরল পদার্থ নাইটির পেছনের অংশ ভিজিয়ে দিল। রাধার বুঝতে বাকি রইল না সেই মুহূর্তে তার জীবনে কত বড় বিপর্যয় ঘটে গেল। কিছু সময় বাদে বাড়িওয়ালি ভদ্রমহিলা ফিরে এসেছিলেন এবং ওনারই তৎপরতায় পাড়ার কিছু ছেলে ছোকরাকে ডেকে এনে রাধাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়েই দুঃসংবাদটা অনিরুদ্ধকে মোবাইলে জানিয়েছিল রাধা। কান্নায় বুঝে এসেছিল গলা। অনিরুদ্ধ তা কতটা বুঝেছিল ঠিক বলা যায় না, তবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেই মুহূর্তে বলে উঠেছিল, ভালোই হলো রাধা, তুমি এখন স্বাধীন, একদম স্বাধীন। তোমার মায়ের সুপরামর্শ কিন্তু কাজে লেগেছে বলো। তাই আমার আর তোমাকে সম্পর্কের বাঁধনে বেঁধে রাখার কোনো মানে হয় না। অনিরুদ্ধ, কি বলছো তুমি? এটা একটা অ্যাক্সিডেন্ট। ফোনের অপর প্রান্তে কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই ফোনের লাইনটা কেটে গিয়েছে। এরপর সম্পূর্ণ মানসিক দিক থেকে ভেঙে পড়া ও অসুস্থ রাধাকে আর গড়িয়ার বাড়িতে রাখার সাহস পাননি মা অপর্ণা দেবী ও দাদা সুগত। রাধার অনিচ্ছা সত্ত্বেও তারা বাধ্য করেছিলেন রাধাকে হাতিবাগানের বাড়িতে চলে আসতে। কথা দিয়েছিলেন শরীর সুস্থ হয়ে গেলে তারা রাধাকে গড়িয়ায় পাঠিয়ে দেবেন। সুচেতার কাছে খবরটা পেয়েছিল রাধা। অনিরুদ্ধ দিন 7 হলো গড়িয়ার বাড়িতে ফিরে এসেছে। কয়েকদিন যাবৎ বারবার ফোন করা সত্ত্বেও অনিরুদ্ধ ফোন ধরেনি। তাই সুচেতার কাছে যখন রাধা জানতে পারল অনিরুদ্ধ মুম্বাই থেকে ফিরে এসেছে, অথচ তার সাথে দেখা করা তো দূরে থাক, একটা ফোন পর্যন্ত করেনি, আর তার ফোন ধরার প্রয়োজনটুকু বোধ করেনি, রাগে দুঃখে অভিমানে মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল রাধার। নিজেকে বারবার এই প্রশ্নটাই ঘুরে ফিরে করছিল, এতে আমার দোষটা কোথায়? বাচ্চাটা নষ্ট হয়ে গেল, এটাতে কি আমার জীবনে নিদারুণ কষ্ট বয়ে আনেনি? নাকি আমি ইচ্ছাকৃতভাবে নিজের জীবনে এমন বিপর্যয় ডেকে এনেছি? অনিরুদ্ধ কি ধারণা পোষণ করে রেখেছে আমার জন্য? আর সত্যি কি এতে অনিরুদ্ধের কোনো দোষ নেই? স্বার্থপরের মতো নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে একলা ফেলে যাওয়াতে তো কোনো স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যের নিদর্শন হতে পারে না। কিন্তু না, অনিরুদ্ধ বুঝতেই চাইনি। ওকে কোনোভাবেই আমি বোঝাতে পারিনি, বরং সব দোষ কত সহজে অনিরুদ্ধ আমার ওপর চাপিয়ে দিয়ে হাতিবাগানের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে ডিভোর্সের কাগজ। ব্রাউন পেপারের খামে ভরা কাগজটা হাতে নিয়ে কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল রাধা। অনিরুদ্ধ যে তাকে ডিভোর্স দিতে চাইবে, রাধার ভাবনারাও বোধ করি বাইরে ছিল সেদিন। ডিভোর্স দেওয়ার কারণটাও বেশ শক্তপোক্তই এনেছিল অনিরুদ্ধ। তার বক্তব্য অতি সুস্পষ্ট, তা হল সন্তান নষ্ট হয়ে যাওয়া রাধার সম্পূর্ণ ইচ্ছাকৃত। রাধা কোনো দিনই মা হতে চায়নি। প্রতিবাদে রাধার মা অপর্ণা দেবীর শেখানো বুলিয়ে আওড়েছিল রাধা। হয়তো অনিরুদ্ধের প্রতি রাগে বা নিজের প্রতি হতাশায় শক্তপোক্ত যুক্তি জানিয়েছিল যে স্বামী তার 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে নিজের অডিশনের অজুহাতেই মুম্বাই চলে যায়। তার সঙ্গে তার স্ত্রীর পক্ষে এক ছাদের তলায় থাকা কখনোই সম্ভব নয়। ডিভোর্সটা অবশেষে হয়ে গিয়েছিল উভয় পক্ষের উপযুক্ত যুক্তি দেখানোর নিরিখে। লাল ভেলভেটের কভারে আবৃত অ্যালবামটা হাত থেকে মাটিতে পড়ে যেতেই সম্বিত ফিরে পেল রাধা। দ্রুত মাটি থেকে অ্যালবামটা তুলে পরম যত্নে কভারের ওপর হাত বোলাতে বোলাতে
চোখ চলে গিয়েছিল কভারের এক কোণে লেখা দুটি নামের মাঝে হৃদয়ের চিহ্নটির দিকে। নাম দুটি তার আর অনিরুদ্ধের, আর তার মাঝে ওই সোনালি রঙের জলজলে হৃদয় চিহ্নটি দেখে খুব হাসি পেল রাধার। কিছুক্ষণের মধ্যে হাসি থেমে যেতে চোখের কোণ দুটো কেমন যেন জ্বালা করে উঠতেই নেমে এলো জলের ধারা, যা গলাবে অ্যালবামের ওপর দুটো নামের মাঝে সোনালি রঙের জলজলে হৃদয়ের চিহ্নটুকুর ওপর একটা একটা করে পড়তে লাগলো। ভোর হতে তখনও কিছুটা সময় বাকি। ক্লান্ত চোখ দুটো ক্রমশ ভারী হয়ে আসে। অ্যালবামটা বিছানার একপাশে রেখে একসময় ঘুমিয়ে পড়ল রাধা। রাধু, এই রাধু, ওঠ, দেখ কে এসেছে। মা অপর্ণা দেবীর ডাকে ঘুমটা ভেঙে যেতেই বিছানার উপর ধর্মর করে উঠে বসল রাধা। আলগা ঘুম জড়ানো চোখে সামনের দিকে তাকাতেই চোখ চলে গিয়েছিল 32 কি 33 বর্ষীয়া সুন্দর সাজে সজ্জিতা বিবাহিতা মহিলার দিকে। চিনতে অসুবিধে হলো না মহিলাটিকে রাধার। কিরে, চিনতে পেরেছিস রাধা? তোকে চিনতে পারবো না সুচেতা? এও কি সম্ভব? তোরা কথা বল, আমি আসছি কেমন। রাধা, তোকে কিছু বলার জন্যই আজ আসলে আমার এখানে আসা, জানিস। প্রায় 10টা বছর হয়ে গেছে তোর সাথে আমি সেরকম কোনো সম্পর্ক রাখিনি, বা বলতে পারিস রাখতে চাইনি। সেটা তোর প্রতি দুঃখেই বল বা অপরাধ বোধে। তবে হ্যাঁ, মাসিমা মানে তোর মায়ের সাথে আমার ভালো রকম যোগাযোগ ছিল, এখনও আছে যদিও। ওনার কাছে তোর সব খবর পেতাম, এখনও পাই। কিন্তু কেন জানি না তোর মুখোমুখি হতে বা তোর সাথে ফোনে যোগাযোগ রাখতে আমার তীব্র অপরাধ বোধ কাজ করে, জানিস। মনে হয় অনিদার সাথে তোর প্রেম আর ওই পরবর্তীতে বিয়ে, এই সব কিছুর জন্য যেন আমিই দায়ী ছিলাম। আমি যদি সেদিন অনিদার ঠিকানাটা তোকে না দিতাম, তাহলে দেখ তোদের মধ্যে হয়তো কোনো সম্পর্কই গড়ে উঠতো না। আর আর তোকে আর অনিদাকে এভাবে মানে কেন? তোর অনিদা তো বেশ ভালোই আছে সুচেতা, স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে, শান্তিতে আছে। কেন তুই খবর রাখিসনি? মানে কি বলছিস কি তুই রাধা? অনিদা বিয়ে করেছে? কেন তুই জানিস না? ওনার 5 বছরের একটা পুত্র সন্তান আছে। রাধা, তোর বোধহয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, জানিস। অনিদা বিয়ে করবে আর আমি জানতে পারবো না, এটা কখনো হতেই পারে না। তাহলে তো আমি ভুল হয়ে গেল। তোর অনিদা তখনও যেমন ঠিক ছিল, এখনও ঠিক। দেখ রাধা, সেদিন তুই ঠিক ছিলিস, আর অনিদার অবিবেচকের মতো সিদ্ধান্তই তোদের জীবনে একাকিত্ব ডেকে এনেছিল, এটাতে কোনো সন্দেহ নেই। তবে তোর মনে হয় জানা নেই, পরে কিন্তু তার জন্য অনিদা বারবার সুগতদার কাছে ক্ষমাও চেয়েছিল। কিন্তু সুগতদা ক্ষমা তো করেইনি, বরং তোর সাথে যোগাযোগ করতে অনিদাকে বারণ করে দিয়েছিলেন, জানিস। আজ আবার নতুন করে তুই অবিবেচকের মতো কথা বলছিস, সেটাও অনিদার সম্পর্কে কোনো কিছু না জেনে। আমি জানি আর মনে প্রাণে বিশ্বাস করি, অনিদা আজও তোর পথ চেয়েই দিন গুনছে। সুচেতা, তুই যদি অন্য কোনো কারণে আমার কাছে এসে থাকিস, তাহলে সেই বিষয়ে কথা বল। দেখ, এই প্রসঙ্গে সত্যি কথা বলতে আমার কোনো কথা বলতেই রুচিতে বাঁধছে। দেখ রাধা, আজ কিন্তু আমি অনিদার প্রসঙ্গে কথা বলার জন্যই তোর কাছে ছুটে এসেছি। যতই তোর রুচিতে বাঁধুক না কেন, তোকে তো শুনতেই হবে না। অনিদা যে আজও তোকেই ভালোবাসে, সেটা কিন্তু তোকে জানাবার জন্যই আমার এখানে আসা। হ্যাঁ দেখ, আজ 10 বছর আমি যাকে দূরে সরিয়ে রেখেছি না নিজের মন থেকে, যাকে নানা রকমভাবে নানান কাজের ওছিলায় আমি ভুলে থেকেছি, তাকে কেন আবার নতুন করে আমার সামনে এনে দাঁড় করাতে চাইছিস? বল। ভালো আছি তো আমি, আশা করি তোর অনিদাও ভালো আছেন। আমি তো আর তার নতুন জীবনে কোনোভাবেই সুখ শান্তি নষ্ট করতে যাচ্ছি না, আর ভবিষ্যতে আমি করবও না। তবে তার প্রতিনিধি হয়ে তুই কেন আমার কাছে এলি? দেখ রাধা,
তুই কিন্তু এক কথা বারবার বলছিস। তোর দাদা সুগতদা আর তোর মা মানে মাসিমা ওনারা সবই জানেন যে অনিদার জীবনে তুই ছাড়া অন্য কোনো নারীর ছায়া পর্যন্ত প্রবেশ করতে পারেনি এই 10টা বছরে। আসলে মাসিমা বা সুগতদা কেউই চাননি যে অনিদা তোর জীবনে পুনরায় ফিরে আসুক। এটাই কিন্তু সত্যি। রাধা রাধা শোন, আজ আমি এসেছি তোর আর অনিদার এই দীর্ঘ 10 বছরের বিচ্ছেদ দূরে সরিয়ে তোদের দুজনের মধ্যে যত মান অভিমান, যত দূরত্ব, যত ভুল বোঝাবুঝি ছিল সব সরিয়ে দিয়ে এই কথাটা বলতে। দেখ, অনিদা আগেও যেমন তোর ছিল আজও তেমন তোরই আছে। না 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 সুচেতা, ওটা ভুল। আজ 10 বছর আমি সেটাই ভেবে আসছিলাম যে অনিরুদ্ধ কখনোই আমায় ছাড়া অন্য কোনো নারীকে নিজের জীবনে আসতে দেবে না, কিন্তু সে ধারণা আমার ভেঙে গেছে 2 দিন আগে। ওর ছেলেকে যখন আমার স্কুলে নিয়ে এসেছিল অ্যাডমিশন নেওয়াতে, তখনই। এবার তুই বল, সেটা তাহলে কি ছিল? যার মন প্রাণ জুড়ে এখনো তার স্ত্রী রাধারানী বিদ্যমান, সে কি করে আবার বিয়ে করতে পারে রে? সত্যিই রাধা, তুই কোনো খবরই রাখিস না জানিস অনিদার। অথচ দেখ, অবাক হতে হয়, অনিদা কিন্তু তোর সব খবর রাখে। অদ্ভুত অনিদার তোর প্রতি ভালোবাসা। আসলে কি জানিস, আমরা মেয়েরা মনে করি আমরা পুরুষদের থেকে বেশি ভালোবাসতে পারি, কিন্তু সেটা বোধহয় সবসময় ঠিক নয়। কোনো কোনো পুরুষও ভালোবাসতে জানে, ঠিক অনিদার মতো, যে অতীতে তোর ওপর করে ফেলা অন্যায়ের জন্য আজও পাগলের মতো ছটফট করে চলেছে। আজও হয়তো আশায় আশায় বসে থাকে তুই কবে তাকে আবার ক্ষমা করে সামনে এসে দাঁড়াবি। কি বলতে চাইছিস তুই সুচেতা? কি বলতে চাইছি, দেখ, অনিদা বিয়ে তো দূরে থাক, নিজের গান, এই বিভিন্ন অনাথ আশ্রমের বাচ্চাদের সাহায্য করা, দুস্থ মানুষদের সেবা, এইগুলোর মধ্যেই কিন্তু এতগুলো বছর কাটিয়ে আসছিল জানিস। কিন্তু এই হঠাৎ করে ক্যালিফোর্নিয়ার একটা অনুষ্ঠানে গান করার সুযোগ পেয়েছে, তাই কয়েকদিনের জন্য অনিদাকে চলে যেতে হচ্ছে। আর এইখানেই এখন সমস্যাটা হচ্ছে, পুকাইকে দেখাশোনা করা নিয়ে। যদিও মনিকা পিসি পুকাইয়ের এসব দেখাশোনা করে আসছিল, মানে 4টে বছর ধরে। পুকাই? আসলে তুই যে শিশুটার কথা বলছিলিস না রাধা, সে কিন্তু আর কেউই নয়, অনিদার অর্থে পরিচালিত একটা অনাথ আশ্রমের শিশু, মানে অনাথ শিশু। পুকাইকে অনাথ আশ্রম থেকে অনিদা নিজের কাছেই এনে রেখেছিল, ওই যখন পুকাইয়ের বয়স 1 বছরের কাছাকাছি। নিজের সন্তানের মতোই অনিদা শিশুটাকে ভালোবাসে। পুকাই জানে অনিদাই ওর বাবা। এখন কথা হচ্ছে, পুকাইয়ের উপযুক্ত শিক্ষার জন্য একটা ভালো স্কুলের তো দরকার, যেখানে পুকাইয়ের প্রকৃত পরিচয় জেনেও ওকে কেউ অনাথ বলে করুণা করবে না, বরং ভালোবাসা দিয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে পুকাইকে মানুষের মতো মানুষ করে তুলতে পারে। তাই ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে অনিদা তোর স্কুলেই পুকাইকে অ্যাডমিশন করাতে চেয়েছিল। কারণ অনিদা বোধহয় কোথা থেকে শুনেছিল তোর স্কুলেই অন্যান্য শিশুদের সঙ্গে অনাথ শিশুদের শিক্ষা নিয়েও তুই ব্যবস্থা করছিস। প্রথমটা সংকোচ বোধেই হোক বা নিজের বিবেকের কাছে দোষী মনে করেই হোক, তোর স্কুলে পুকাইকে অ্যাডমিশন টেস্টে বসাতে চাইনি অনিদা। কিন্তু পরে কেন জানি না অনিদার মনে হয় তোর স্কুলের মতো আন্তরিকভাবে অনাথ শিশুদের শিক্ষা বোধহয় কোনো স্কুলেই দিতে পারবে না। কারণটা হয়তো তোর প্রতি অনিদার বিশ্বাস। তাই অনিদা সব অভিমান দূরে সরিয়ে দিয়ে তোর স্কুলে পুকাইকে ভর্তি করানোর জন্য ছুটে যায়। পুকাই যে কেন তোর স্কুলের অ্যাডমিশন টেস্টে সিলেক্ট হতে পারলো না, সেটাই আশ্চর্যের লেগেছিল অনিদার কাছে। পরের দিন তোর অজান্তেই তোর স্কুলে গিয়েছিল, কিন্তু ফিরে এসেছিল হতাশ হয়ে। কিন্তু কেন বলতো, মানে পুকাই তো ভালোই টেস্ট দিয়েছিল। রাধা নীরব থেকে গেল। কি বা উত্তর দেবে সুচেতার মুখে সব শোনার পর? উত্তরটা যে কখনোই সুচেতাকে বলতে পারবে না, কারণ আজ রাধা বুঝতে পারছে যে সেদিন কি চরম অন্যায় করেছিল শিশুটির ওপর নিজের প্রতিহিংসা চরিতার্থের জন্য। সেদিন যখন শিশুটির মুখে তার পরিচয় পেয়েছিল যে সে অনিরুদ্ধের ছেলে, কেমন যেন একটা হিংসায় বুকের ভেতরটা জ্বলে পড়ে খাক হয়ে গিয়েছিল রাধার। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল শিশুটিকে কখনোই তার স্কুলের অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। তাতেই হবে অনিরুদ্ধের প্রতি
তার উপর করা অন্যায়ের প্রতিশোধ। তাই সুনিপুণভাবে শিশুটির নাম অ্যাডমিশনে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম থেকে সহজেই বাদ দিয়ে দিয়েছিল। না, সত্যি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, সত্যিই নেই। ভগবান, একটা ভুল করার জন্য অনিরুদ্ধকে 10 বছর ধরে আমি মনে মনে দোষারোপ করে এসেছি। হায় হায়, আমি তো নিজেও একই ভুল করে বসলাম। না, আমাকে আমাকে ক্ষমা চাইতে হবে অনিরুদ্ধের কাছে। ধীরে ধীরে রাধা এগিয়ে গেল সুচেতার দিকে, কান্না ভেজা কণ্ঠস্বরে বলে উঠল, তো দাদার ঠিকানাটা দিবি সুচেতা? সুচেতা কিছুক্ষণ তাকিয়ে রইল রাধার মুখের দিকে, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বুকের মধ্যে জড়িয়ে ধরল তার প্রিয় বন্ধুটিকে। সময়টা বিকেল না বলে গোধূলি বললেই ঠিক হবে। রাধা সুচেতার দেওয়া ঠিকানা অনুযায়ী মহামায়াতলার বাস স্ট্যান্ডের বাঁ দিক দিয়ে চলে যাওয়া গলির পথের কিছুটা গিয়ে একটি সুদৃশ্য ছোট একতলা বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ বাড়ির সামনে কোলাপসেবল গেটের কাছে দাঁড়িয়ে থাকতে গিয়ে হঠাৎই বাড়ির নেম প্লেটে চোখ চলে যেতেই চমকে উঠল রাধা। রাধারানী সঙ্গীত কেন্দ্র। কোলাপসেবল গেটটা খুলে ভেজানো দরজা ঠেলে রাধা বাড়ির ভেতর ঢুকে পড়ল। দরজার পাশটিতে চটিজোড়া খুলে ধীরে ধীরে এগিয়ে চলল লম্বা টানা দালান পথ ধরে, এসে থামল একটি ছোট্ট ঘরের সামনে। রাধা, তুমি আমার কাছে? এসো, ভেতরে এসো। রাধা নীরব শান্ত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে অনিরুদ্ধের দিকে। অনিরুদ্ধ হারমোনিয়ামটা একধারে সরিয়ে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো রাধার দিকে। তারপর রাধার ডান হাতটা ধরে ঘরের ভেতর এনে একটি চেয়ার এগিয়ে দিয়ে বসতে নির্দেশ করল। আজকে আমি কেন তোমার কাছে এসেছি জানতে চাইবে না অনি? জানার তো দরকার নেই রাধা। আমার শূন্য ঘর আজ এত বছর পর তোমার প্রবেশে পূর্ণ হলো, সেটাই তো আমার কাছে অনেক পাওনা। রাধা অবাক চোখে দৃষ্টি মেলে তাকিয়ে থাকলো অনিরুদ্ধের চোখের দিকে, যে চোখে শুধু তার অপার মুগ্ধতা ছাড়া আর কিছুই দেখতে পেল না রাধা। কিছু সময় কেটেও যায়, দুজনেই নীরব থেকে যায়। গোধূলি আকাশে আস্তে আস্তে নেমে আসছে অন্ধকার। আলো আধারি ভরা ছোট্ট ঘরটিতে দুজনে মুখোমুখি, দুজনের দৃষ্টি মিলছে একই পথে। দুজনের দীর্ঘদিনের পিপাসার্ত দুটো হৃদয় বলতে তো চায় অনেক কথা, কিন্তু কিছু বলা যেন হয়ে ওঠে না ওদের। কিছু সময় পরে রাধাই দৃষ্টি সংযত করল, হয়তো লজ্জায়। তারপর ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমি তোমার অপরাধী অনি। তোমার পুকাই অ্যাডমিশনের টেস্ট ভালো করেছে, তা সত্ত্বেও ওকে আমি আমার স্কুলে ভর্তি নিইনি। আসলে আসলে তুমি মনে করেছিলে আমি বিয়ে করেছি। পুকাই আমার নিজের সন্তান, তাই না? বিয়ে তো করতেই পারতে অনিরুদ্ধ। আমি তো তোমার জীবন থেকে 10 বছর আগেই হারিয়ে গেছি। অনিরুদ্ধ দ্রুত রাধার কাছে এগিয়ে এসে হঠাৎ করে রাধাকে বুকের মাঝে টেনে নিয়ে বলে উঠল, না রাধা, তুমি আমার জীবন থেকে এক মুহূর্তের জন্যও হারিয়ে যাওনি। না, শুধু হারিয়ে ফেলেছি মাঝের কিছু বছর। হয়তো হয়তো আর বছরগুলো ফিরে পাবো না, সময়টা চলে গেছে। কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা কি আর নতুন করে শুরু করতে পারি না? আরো একবার সবকিছু ভুলে গিয়ে সবকিছু আবার নতুন করে, যেখানে শুধু আমি আর তুমি, পারি না? হ্যাঁ, পারি অনি।
তবে একটা কথা যে তুমি ভুল বললে, ওটা শুধু তুমি আর আমি নয়, ওটা হবে তুমি, আমি আর আমাদের পুকাই। ঠিক বলেছ রাধা। আসলে পুকাইকে আমি বড্ড ভালোবাসি। ওকে কিভাবে একা একা মানুষ করব ভাবছিলাম, কিন্তু দেখো এখন আর চিন্তা নেই, তুমি এসে গেছো। আমি আর তুমি মিলে ওকে গড়ে তুলবো, বলো? তবে তার আগে একটা কাজ আছে। হ্যাঁ। কি কাজ অনি? অনিরুদ্ধ কিছু যেন ভাবল, তারপর রাধাকে ছেড়ে এগিয়ে গেল ছোট্ট স্টাডি টেবিলটার দিকে। টেবিলের ড্রয়ার থেকে বের করলো একটি সাদা খাম। খামের ভেতর থেকে অনিরুদ্ধ যা বার করলো তা চিনতে অসুবিধা হলো না। সেটি আসলে একটি এয়ার টিকিট, যা রাধা কিছু বোঝার বা বলার আগে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল অনিরুদ্ধ। এ কি, তুমি প্লেনের টিকিটটা ছিঁড়ে ফেললে? তাহলে কেমন করে যাবে তুমি? ও রাধা, তুমি তাহলে সব শুনেছ? নিশ্চয়ই সুচেতা বলেছে। তবে আর কোথাও আমি যাব না রাধা। মুম্বাই গিয়েছিলাম বলে আমি নিজের দোষে আমার সন্তানকে হারিয়ে ফেলেছিলাম। তোমাকেও হারিয়েছিলাম একদিন। আজকে 10 বছর বাদে তুমি ফিরে এসেছো, আর আমি তোমাকে ছেড়ে ক্যালিফোর্নিয়া চলে যাব? না না রাধা, না। আমি আর তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও আর কোনো দিন যাবে না। কথা দাও আমাকে, প্লিজ। রাধা অনিরুদ্ধের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, ছলছল চোখ দুটি তার উত্তরের অপেক্ষায়। রাধা মুচকি হাসল। না, কোথাও যাব না।